হ্যালো, কেউ যদি আমাকে শুনতে পারেন তাহলে একটু প্লিজ বলবেন। আমার একটু যান্ত্রিক কিছু। হ্যালো, কেউ যদি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু প্লিজ বলবেন, তাহলে আমি বুঝবো যে আমার ভয়েসটা ক্লিয়ার এবং সবাই শুনতে পাচ্ছে। দুইজন আই থিঙ্ক ভিউয়ার্স এসে গিয়েছে অলরেডি। একটু কমেন্ট সেকশনে আমাকে প্লিজ জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে নাকি, তাহলে আর কি আমি বুঝতে পারবো যে আই এম অডিবল অ্যান্ড আমি সেশনটা শুরু করব। লাউড অ্যান্ড ক্লিয়ার, তাহিদ ভাইয়া কমেন্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আহ, তাহলে আমি আহ, আস্তে ধীরে শুরু করি, বাকিরা আসতে থাকুক। এবং সিন্স ফেসবুক লাইভ, সো অ্যাট এনি পয়েন্ট সবাই যদি কেউ যদি চায় অ্যাট এনি পয়েন্ট জয়েন করতে পারবে এবং পরবর্তীতে তারা লাইভ ভিডিওটা দেখেও নিতে পারবে আর কি। আহ, আসসালামু আলাইকুম সবাইকে। রমজানুল মুবারক। করোনা কালে আমরা সকলেই গৃহের মধ্যে আবদ্ধ এবং বন্দি আছি। এই সময়ে যতটুকু সম্ভব আমরা একটু সবাই যেভাবে পারি আর কি নিজেদের স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করে যাচ্ছি আর কি। কতটুকু পারছি কতটুকু পারছি না এটা অবশ্যই এক একজনের থেকে এক একজনের ভ্যারি করে, বাট তাও চেষ্টা করা হচ্ছে। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা বিতর্ক গ্রুপকে এবং ইয়াসিন শাফি ভাইকে। ফেসবুকে কয়েকদিন আগেই আমার এবং আমার বন্ধু কাজী আশফাকুল হক আমাদের একটা কনভারসেশন থেকেই এই সেশনটার আইডিয়াটা ইয়াসিন ভাই তুলে ধরে আমার কাছে, এবং আমি ব্যাপারটায় আগ্রহ জানাই। এবং আমি মনে করি যে এরকম লাইভ ম্যাটার সেশন অনেক গুরুত্বপূর্ণ, কারণ ল, আইন এবং সংবিধান এই বিষয়ে খুব বেশি আলোচনা আমাদের ডিবেট সার্কিটে অনেক কম হয়, বিকজ এই বিষয়ে খুব বেশি মোশনও আসে না, এবং আসলেও মোস্টলি ক্রিমিনাল জাস্টিস ম্যাটার্সেই চলে আসে আর কি। সো যাই হোক, সেই হিসেবেই এই সেশনটা আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ, এবং আমি এজন্যই আবারও সবাইকে ধন্যবাদ জানাই। যারা যারা আমাকে চিনেন বাংলা বিতর্ক অঙ্গনে, খুব বেশি মানুষের এখন আর আমাকে চেনার কথা না। আমি সর্বশেষ বাংলা বিতর্ক করেছিলাম 2012 সালে, আমি যদি ভুল না বলে থাকি আর কি, এবং এরপরে আমি ইংলিশ ডিবেট করেছিলাম 2014-15 সাল পর্যন্ত। এবং পরবর্তীতে যারা আমাকে চিনেন তারা আমাকে মোস্টলি চিনেন একজন বাংলা ইংলিশ সার্কিটের ট্যাব ডিরেক্টর হিসেবেই চিনে থাকেন। আমি বর্তমানে বাংলাদেশ ডিবেট কাউন্সিলে কর্মরত আছি অপারেশনস ম্যানেজার হিসেবে। অ্যাট দ্য সেম টাইম 2016 সাল থেকে এই বছর 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত আমি অলমোস্ট বিডিসির সবগুলো ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক সব টুর্নামেন্টেই ট্যাপ করেছি। এবং আমি এই বছর ফেব্রুয়ারিতে AUW এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন্স ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে সর্বশেষ ট্যাপ করে রিটায়ারমেন্টে চলে গিয়েছি আর কি। সো এখন আর আমি সার্কিটে আসি না, তবুও বেশি দিন হয়নি। যাই হোক, আহ, আমার পরিচয় যদি দিতে হয়, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করছি। মাস্টার্সের ক্লাস শুরু হয়েছিল আমার, করোনার জন্য সেই ক্লাস বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া আমি আইপ্রোবোনো নামে একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি, তাদের বাংলাদেশ জুনিয়র লিগ্যাল অ্যানালিস্ট হিসেবে। এবং আমাদের কাজ হচ্ছে মানুষকে সহায়তা দেওয়া, আইনি সহায়তা দেওয়া, যারা যারা হু লিভ বিলো দ্য পভার্টি লাইন, এবং অনেক নন প্রফিট অর্গানাইজেশনদেরকেও আমরা আইনি সহায়তা দিয়ে থাকি। এছাড়াও আমি ঢাকা ল রিভিউ নামে একটা প্রতিষ্ঠানে, একটা ল রিভিউতে আমি সিনিয়র এডিটর হিসেবে কাজ করছি। আইন বিষয়ক লেখালেখিতে অনেক দিনের আমার এক্সপিরিয়েন্স। সেখান থেকে আর কি আজকের সেশনটা নেওয়ার জন্য যে জুডিশিয়াল রিভিউ বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই কনসেপ্টটা অনেকেই আমরা যারা আছি বিতর্ক অঙ্গনে বা বিতর্ক অঙ্গনের বাইরে, বা যারা আমরা আইনের ব্যাকগ্রাউন্ডের না, আমরা অনেকেই জুডিশিয়াল রিভিউ বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কনসেপ্টটা নিয়ে খুব একটা জানি না, বা জানলেও আমাদের জানাটা অনেকটা ধোঁয়াশা। তো সেই ধোঁয়াশাটাই আজকে ক্লিয়ার করার জন্য আসলে আমি এখানে এসেছি। অ্যাট এনি পয়েন্ট কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার সেশন সম্পর্কে, বা আমি কোনো একটা বিষয়ে বলছি সেটা নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমাকে ডিরেক্টলি আপনারা কোয়েশ্চেন করবেন। আমি সাথে সাথে আপনাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করব, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আর যদি আমি কোনো কমেন্ট আমার নিজের ভুলবশত মিস হয়ে যায়, আমি পরবর্তীতে অবশ্যই কমেন্ট সেকশন ভিজিট করে আপনাদের
প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি। তাহলে আমি সেশনের মূল বিষয় আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আর কি। আজকের সেশনে যে টাইটেলটা আমি দিয়েছি দেখবেন, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আন্ডার দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের সংবিধানের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল রিভিউ এবং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে কনসেপ্টটা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। বাংলাদেশের সংবিধান নিয়ে বা আইন বিষয়ক যদি কোনো আলোচনা করতে যাই তাহলে আলোচনার বিষয়বস্তু এ টু জেড আসলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে যে আইনের অঙ্গনটি বিশাল এবং কনস্টিটিউশন ইটসেলফই অনেক বড়, যেটা দিয়ে আমাদের কোনো আলোচনা করতে গেলে সেই আলোচনার যেই ব্যাপ্তিটা তা অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সেটা শেষ করা আমাদের সম্ভব হয়ে উঠবেও না কখনো। এজন্যই আমি জাস্ট সংবিধানের একটা অনুচ্ছেদের উপরই আমার আজকের এই পুরো আলোচনাটাকে আমি আবদ্ধ করার চেষ্টা করেছি, এবং তারপরেও আপনারা দেখবেন যে আলোচনাটা যত দূর যেতে থাকবে তত দূর মনে হবে এর কোনো শেষ নেই, এর কোনো কুল নাই, এর কোনো কিনার নাই। আমি ডিরেক্টলি সংবিধানের ওই প্রভিশনটাই চলে যাই যেটা যেটা জুডিশিয়াল রিভিউ বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন আইডিয়াটাকে আসলে তুলে ধরেছে। তা আমাদের সংবিধানে আপনারা যদি 102 নং অনুচ্ছেদ আমরা যদি দেখি, 102 নং অনুচ্ছেদটি বলছে কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। এটা বলার আগে আমি বলে রাখি, অনেকের মনে একটা ভুল ধারণা থাকে যে বাংলাদেশে হয়তো সুপ্রিম কোর্ট একটি কোর্ট এবং হাইকোর্ট আরেকটি কোর্ট। এই ধারণাটি আসলে ভুল। বাংলাদেশের অ্যাপেক্স কোর্ট যেটা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, এবং সেইটার আন্ডারে অ্যাকচুয়ালি দুইটা উইং থাকে। একটা হচ্ছে অ্যাপেলেট ডিভিশন, সর্বোচ্চ কোর্ট বাংলাদেশের, এবং ঠিক সেটার ঠিক নিচেই থাকে হাইকোর্ট ডিভিশন অফ বাংলাদেশ, এবং তারপরে যত লোয়ার কোর্টের জাস্ট স্ট্রাকচার আছে সেগুলো আজকে আলোচনার বিষয় নয়। জাস্ট এটা বলে রাখার জন্য যে হাইকোর্ট ইজ নট আ ডিফারেন্ট কোর্ট ফ্রম দ্য সুপ্রিম কোর্ট, ইটস রাদার আ উইং, as I would say the secondary wing of the Supreme Court, primary wing হচ্ছে অ্যাপেলেট ডিভিশন। এই জন্যই বলা হয়ে থাকে হাইকোর্ট ডিভিশন, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। 102 নং অনুচ্ছেদ হাইকোর্ট বিভাগের পাওয়ারকে নিয়ে ডিল করে, এবং 102 নং অনুচ্ছেদের প্রথম ক্লজ যেটা, সেটা বলে দেয় কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে এই সংবিধানের 3য় ভাগের দ্বারা অর্পিত অধিকার সমূহের যে কোনো একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত সম্পর্কিত কোনো দায়িত্ব পালনকারী ব্যক্তি সহ যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশনাবলী বা আদেশাবলী দান করিতে পারিবেন। এটা যদি ইংলিশটা পড়ি, আমরা ল বেসিক্যালি ইংলিশে পড়ে থাকি, ওইটাই আমার জন্য একটু সহজ হয়। বলছে হাইকোর্ট ডিভিশন অন দি অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন অ্যাগ্রিভড মে গিভ সাচ ডিরেকশনস অর অর্ডার্স to any person or authority including any person performing any function in connection with the affairs of the republic as may be appropriate for the enforcement of any of the fundamental rights conferred by part 3 of this constitution. আমাদের বাংলাদেশ সংবিধানের যদি আপনারা সূচিপত্রটা দেখেন তাহলে দেখবেন পার্ট 3-তে 3 নং পার্টে, থার্ড পার্টে আমাদের মৌলিক অধিকারগুলো বলা আছে, অনুচ্ছেদ 26 থেকে শুরু করে অনুচ্ছেদ 47 ক পর্যন্ত। এবং মৌলিক অধিকারগুলি আমি পুরোটা আর পড়ে যাব না, এগুলো আপনারা অনলাইনে আপনারা যদি আমাদের bdlaws.minlaw.gov.bd-তে যান, বাংলাদেশের অফিসিয়াল সব আইনের সংগ্রহ ওইখানেই, সেখানে আপনারা দেখবেন আমাদের কনস্টিটিউশনটা পেয়ে যাবেন। এখানে জাস্ট একটা জিনিস আমি বলে রাখতে চাই, আমাদের কনস্টিটিউশনের 44 নং আর্টিকেল 44 ওই অনুচ্ছেদেই ইটসেলফ বলা রয়েছে যে, আমি যদি পড়ি, দ্য রাইট টু মুভ টু দি হাইকোর্ট ডিভিশন ইন অ্যাকর্ডেন্স উইথ ক্লজ 1 অফ আর্টিকেল 102, আমি এইমাত্র যে আর্টিকেলটা পড়ে শোনালাম আর কি, ইজ ফর দ্য এনফোর্সমেন্ট অফ রাইটস কনফার্ড বাই দিস পার্ট ইজ গ্যারান্টিড। তার মানে হচ্ছে হাইকোর্টে মুভ করাটাও একজন মানুষের একটা মৌলিক অধিকার, এবং সেইটার সাথেই 102-এর 1 নং অনুচ্ছেদের এখানে একটা রিলেশন আছে। আর্টিকেল 102 অনুচ্ছেদ 102-এর 1 নং যেই পার্টটা, ওটা বলছে কনফার্স পাওয়ার টু হাইকোর্ট ডিভিশন টু এনফোর্স ফান্ডামেন্টাল রাইটস। মানুষের মৌলিক অধিকার যখন হরণ করা হয়, কেউ যদি মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে, তখনই অনুচ্ছেদ 102 এর বলে কেউ হাইকোর্ট ডিভিশনকে অ্যাপ্রোচ করে তার সেই রাইটকে ভিন্ডিকেট করার জন্য চেষ্টা করতে পারে। এখানে কয়েকটা জিনিস মনে রাখা আবশ্যক, যে আমাদের বাংলাদেশের সংবিধান 102 নং অনুচ্ছেদ দ্বারা যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তিকেই বলছে যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এসে সে যাতে তার যেই রাইটটি ভায়োলেট হয়েছে, তার যেই মৌলিক অধিকারটি হরণ করা হয়েছে, সেই রাইটটা ভিন্ডিকেট করার জন্য সে এসে একটা রিট পিটিশন দায়ের করতে পারবেন। 102-এর আন্ডারে যা যা পিটিশনই কেউ হাইকোর্টে দাখিল করে না কেন, সবগুলোকে বলা হয় রিট পিটিশন। সেটা জুডিশিয়াল রিভিউ হোক, সেটা ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করার জন্য হোক আর কি। এখানে আরো একটা জিনিস বলা বাহুল্য, আমরা যদি
ডিসকাশনটা যতদূর এগিয়ে যাবো ততদূর হচ্ছে যে 102-এর 2টি অনুচ্ছেদের আন্ডারে মোস্টলি রিট পিটিশনগুলো হয়। প্রথমটা হচ্ছে 102-এর 1 যেটা বললাম, এবং পরবর্তীতে আসছে 102-এর 2। 102-এর 2 বলছে দ্য হাইকোর্ট ডিভিশন মে ইফ স্যাটিসফাইড that no other equally efficacious remedy is provided by law। এখানে এই অনুচ্ছেদের এই অংশটা গুরুত্বপূর্ণ যে হাইকোর্ট ডিভিশনের স্যাটিসফাই হতে হবে যে নো আদার ইকুয়ালি এফিকেশিয়াস রেমেডি ইজ প্রোভাইডেড বাই ল, মানে আইন দ্বারা আর কোনো রেমেডি এবং ইকুয়ালি এফিকেশিয়াস কোনো রেমেডি কাউকে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রেই হাইকোর্ট ডিভিশন যা যা করতে পারে সেটা 102-এর 2-এ বলছে অন দি অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন অ্যাগ্রিভড। আমরা যতদূর আমাদের ডিসকাশনে যাব এনি পার্সন অ্যাগ্রিভডের একটা ডেফিনেশন, এনি পার্সন অ্যাগ্রিভডের লিবারালাইজেশন, এই কনসেপ্টগুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব। কিন্তু আপাতত আমরা 102-এর এই পার্টটা পড়ছি। ডিরেক্ট আ পার্সন টু পারফর্ম এনি ফাংশন ইন কানেকশন উইথ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য রিপাবলিক অর অফ আ লোকালিটি টু রিফ্রেইন ফ্রম ডুইং হোয়াট হি ইজ পারমিটেড, টু রিফ্রেইন ফ্রম ডুইং হোয়াট হি ইজ নট পারমিটেড বাই ল টু ডু অর টু ডু হোয়াট হি ইজ রিকোয়ার্ড বাই ল টু ডু। এটার মানে হচ্ছে যে আমাদের হাইকোর্ট যদি দেখে যে একটা পাবলিক অথরিটি কোনো একটা কাজ করছে না, যে কাজটা আইন দ্বারা তার করার কথা, বা এমন একটা কাজ করছে যে কাজটা আইন দ্বারা তার করার কথা না, তাহলে তাকে প্রথম কাজের জন্য তাকে সেই কাজটি করতে বাধ্য করাবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে তাকে সেই কাজটি থেকে বিরত থাকার জন্য হাইকোর্ট আদেশ দিবে। পরবর্তী অনুচ্ছেদ বলছে ডিক্লেয়ারিং দ্যাট অ্যান অ্যাক্ট or proceeding taken by person performing functions in connection with the affairs of the republic or of a local authority has been done or taken without lawful authority and is of no legal effect। এটার মানে হচ্ছে যে অথরিটি এমন একটা কাজ করলো বা এমন একটা ডিসিশন নিল যেটা আইনত তার করার কোনো অধিকার নাই, কোনো আইন তাকে পাওয়ার দেয়নি, অথবা সে আইন তাকে একটা পাওয়ার দিয়েছে কিন্তু তার পাওয়ারের লিমিট সে এক্সিড করে গিয়েছে। এরকম ক্ষেত্রেও হাইকোর্ট তাকে বলতে পারে যে সে যেই অ্যাকশনটা নিয়েছে সেই অ্যাকশনটা অবৈধ, এবং সেই অ্যাকশনটা যাতে হাইকোর্ট অবৈধ ঘোষণা করে তাকে বৈধ অ্যাকশন নিতে আদেশ দিতে পারে। পরবর্তীতে 102-এর 2-এর-বি বলছে অন দি অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন। এখানে কিন্তু আর সংক্ষুব্ধ ব্যক্তি আর আসছে না। এই দুইটা ক্ষেত্রে বলছে মেক অ্যান অর্ডার ডিরেক্টিং দ্যাট আ পার্সন ইন কাস্টাডি বি ব্রট বিফোর ইট সো দ্যাট ইট মে স্যাটিসফাই ইটসেলফ দ্যাট হি ইজ নট বিং হেল্ড ইন কাস্টাডি উইদাউট লফুল অথরিটি অর ইন আনলফুল ম্যানার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। যখন আপনারা দেখবেন অনেকাংশেই দেখা যায় আমাদের আইন অনুযায়ী আছে যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার পরে পুলিশ তাকে 24 ঘন্টার মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, এবং ম্যাজিস্ট্রেটের কাছে তাকে গিয়ে রেকর্ড করাতে হবে যে তাকে অ্যারেস্ট করানো হয়েছে, এবং ম্যাজিস্ট্রেট এখানে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে একজন জাজ হিসেবে কাজ করে। এরকম সিচুয়েশনে যখন কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং তাকে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হচ্ছে না, বা তার অ্যারেস্ট করার পরে তাকে কোর্টে সোপর্দ করা হচ্ছে না, চালান করা হচ্ছে না, বা তার পরিবার জানে না তাকে কই নিয়ে যাওয়া হয়েছে, সেই রকম ক্ষেত্রে যে কোনো ব্যক্তি এইরকম একটি হ্যাবিয়াস কর্পাস রিট পিটিশন দায়ের করতে পারে, এবং সেই রিট পিটিশন দায়ের করার পরে কোর্ট অথরিটিকে বলবে যে সেই ব্যক্তিকে যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আমাদের সামনে নিয়ে আসেন, এটা জানার জন্য যে হি ইজ নট বিং হেল্ড ইন কাস্টডি ইন অ্যান আনলফুল ম্যানার। এবং সর্বশেষ যেটা বলছে রিকোয়ারিং আ পার্সন হোল্ডিং অর পারপোর্টিং টু হোল্ড আ পাবলিক অফিস টু শো আন্ডার হোয়াট অথরিটি হি ক্লেইমস টু হোল্ড দ্যাট অফিস। এটা ইটস ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। কোনো পাবলিক অফিস কোনো ব্যক্তি ধরে আছে যেটা তার ধরে থাকার কথা না, বা তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বা সেই পাওয়ারটা এখন আর এক্সিস্ট করে না, এবং এরপরও যখন সেই ব্যক্তি সেই অফিসটা হোল্ড করছে, কোর্ট তখন এই আদেশ দিয়ে তাকে বলতে পারে যে আপনার কোন অথরিটি দিয়ে আপনি এখনো আপনার অফিসটি ধরে আছেন। এটাকে বলা হয় রিট অফ কুও ওয়ারেন্টো। তাহলে আমরা 102-এর প্রথম অনুচ্ছেদ 1 নং অনুচ্ছেদ এবং 102 অনুচ্ছেদের 1 নং ক্লজ এবং 2 নং ক্লজ দুইটাই পড়লাম। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে প্রথমটার সাথে দ্বিতীয়টার কি সম্পর্ক আছে নাকি নাই, এবং সম্পর্ক থাকলে টু হোয়াট এক্সটেন্ট সম্পর্কটা আছে। এখানে বলে রাখা ভালো যে 102-এর 1 অনুচ্ছেদ বলে দিচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস যখন কারো ভায়োলেট হয় তখনই সেটা ফান্ডামেন্টাল কারো মৌলিক অধিকার যখন হরণ হয় তখন সেটা যেই মানুষেরই মৌলিক অধিকার হরণ করা হয়েছে সে নিজেই এসে 102-এর 1-এর আন্ডারে একটি রিট পিটিশন দায়ের করে দিবে। 102-এর আন্ডারে র্যাদার এটা হয় যে গভর্নমেন্টের কোনো ল, কোনো এক্সিকিউটিভ অ্যাকশন, বা এমন একটা অথরিটি যারা
অফিসিয়াল পাবলিক পজিশন হোল্ড করে তারা এমন একটা ব্যবস্থা গ্রহণ করছে যেটা আদত লিগাল, ইললিগাল না, কিন্তু সেই কাজটা করার ফলে একটা ইললিগ্যালিটি ক্রিয়েট হচ্ছে, এবং সেইটার জন্য আন্ডার আর্টিকেল 102 102 অনুচ্ছেদের 2 নং ধারা অনুযায়ী তাদেরকে গভর্নমেন্ট ডিরেক্ট করতে পারে এই প্রসিডিংগুলা লিগালিটিটাকে কোয়েশ্চেন করে তাদেরকে তা থেকে বিরত রাখতে পারে বা কোনো একটা লিগাল কাজ করতে বাধ্য করতে পারে। আমরা এখানে আরো বলে দিই যে 102-1 আন্ডারে কনফার্স দ্য হাইকোর্ট টু এনফোর্স ফান্ডামেন্টাল রাইটস, ওয়াইল আর্টিকেল 102 যেটা করে সেটা হচ্ছে জুডিশিয়াল রিভিউ ইন নন ফান্ডামেন্টাল রাইটস ম্যাটার্স। তবুও বলা হয়ে থাকে যে 102-2 আন্ডারে অনেক সময় ফান্ডামেন্টাল রাইটসেরও কিছু ব্যাপার চলে আসে, এবং সেই রকম ক্ষেত্রে ইউজুয়ালি কোর্ট চেষ্টা করে দুইটার মধ্যে যাতে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন হয়ে থাকে। এখন প্রথমেই আমি 102-1 যাওয়ার আগে আমি 102-2 নিয়ে আমি ডিসকাশনটা শেষ করে নিই, কারণ এইটার কন্টেন্ট একটু বেশি রয়েছে। এখন আপনারা বলতে পারেন যে 102-2 আন্ডারে কোর্ট কিরকম ডিরেক্টিভ দিতে পারে। কয়েকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দিই তাহলে আপনারা জিনিসটা নিয়ে বেশ ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা কয়েক বছর আগেই দেখেছেন বাংলাদেশের 16th অ্যামেন্ডমেন্ট হয়েছিল আমাদের কনস্টিটিউশনে, 16তম সংশোধনী, যে সংশোধনী দ্বারা আমাদের সুপ্রিম কোর্টের জাজদের অপসারণের ক্ষমতা পার্লামেন্টের হাতে তুলে দেওয়া হয়েছিল, এবং পরবর্তীতে সেই পাওয়ারটাকে এই পার্লামেন্টের হাতে যখন তুলে দেওয়া হয় এই অ্যামেন্ডমেন্ট দ্বারা, পরবর্তীতে একটি রিট পিটিশন দায়ের করা হয় কোর্টে চেয়ে যে এই অ্যামেন্ডমেন্টটা ইজ আনকনস্টিটিউশনাল, এবং তখন হাইকোর্ট ডিভিশন এই অ্যামেন্ডমেন্টটাকে ডিক্লেয়ার করে। পরবর্তীতে কেস শোনার পরে আনকনস্টিটিউশনাল, অ্যাপিল হয়ে অ্যাপিলেট ডিভিশনে যায়। অ্যাপিলেট ডিভিশনও 7-0 ভোটে, 7জন জাস্টিস ছিল অ্যাপিলেট ডিভিশনের, 7জনই ভোট দেয় যে এই অ্যামেন্ডমেন্টটা ইললিগাল ঘোষণা করা হবে, এবং তারপরে আমাদের 16th অ্যামেন্ডমেন্ট আমাদের কনস্টিটিউশন থেকে রিমুভ করে দেওয়া হয়। এটাই হচ্ছে হাইকোর্ট ডিভিশনের অ্যান এক্সাম্পল অফ আর্টিকেল 1 পাওয়ার আন্ডার আর্টিকেল 102 ক্লজ 2। এছাড়াও বাংলাদেশের অনেকগুলো আইন আছে যেগুলো কনস্টিটিউশনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এখানে কথা হচ্ছে যে কোর্টের কাছে যখন আমরা একটা রিট পিটিশন দায়ের করব, তখন কোন কেসে আমরা রিট পিটিশনটাকে দায়ের করতে পারবো বা কোন কেসে রিট পিটিশনটাকে দায়ের করতে পারবো না। যখনই 102 আন্ডারে, 1 আন্ডারে আমি পরে আসছি, 2 আন্ডারে যখনই এমন কোনো একটা লেজিসলেটিভ অ্যাকশন, এক্সিকিউটিভ অ্যাকশন বা কোনো আইন বা কোনো অথরিটির কোনো ডিসিশন যেটাকে সংবিধানের বিরুদ্ধে যায়, সংবিধানের কোনো সংবিধানের বিরুদ্ধে যায় বা মানুষের কোনো মৌলিক অধিকার হরণ করে, ওইরকম সিচুয়েশনেই কেউ একজন আর্টিকেল 102-2 আন্ডারে হাইকোর্ট ডিভিশনের কাছে সেই অ্যাকশনটা বা ইনঅ্যাকশনটা রিভিউ করার কথা বলতে পারে। দ্যাট ইজ দি এসেন্স অফ জুডিশিয়াল রিভিউ। আমরা এখন আসি যে জুডিশিয়াল রিভিউতে কোন কোন কেসে কোর্ট এই পাওয়ারটা এক্সারসাইজ করবে এবং কোন কোন কেসে কোর্ট এই পাওয়ার এক্সারসাইজ থেকে বিরত থাকবে। এই ডিসকাশনটা ইজ এসেনশিয়াল, কারণ বাংলাদেশের যে কোনো মানুষই যে কোনো একটা আইন বা যে কোনো একটা এক্সিকিউটিভ অ্যাকশন জাস্ট কোর্টের কাছে নিয়ে আসলেই কোর্ট সাথে সাথেই সেই জিনিসটা নিয়ে একটা রায় দিয়ে দিবে না, সেই জিনিসটাকে কোয়াশ করে দিবে না, বা গভর্নমেন্ট কোনো একটা কাজ করছে না তাকে সেই কাজটা করতে বাধ্য হতে বলতে পারবে না। কয়েকটা প্রিন্সিপাল ফলো করা হয় এরকম সার্টেন সিচুয়েশনে, যেটা আমাদের মাথায় রাখা দরকার। প্রথমত, প্রিজাম্পশন অফ ভ্যালিডিটি অফ স্ট্যাটিউটস। সেটা হচ্ছে যে কোনো একটা আইনের সাংবিধানিকতা নিয়ে যখন প্রশ্ন করা হয় কোর্টের কাছে, একটা রিট পিটিশন দায়ের করা হয় 102 আন্ডারে, কোর্ট প্রথমেই প্রিজিউম করে নিবে যে ওই আইনটি ইজ ভ্যালিড অ্যান্ড ইজ নট আনকনস্টিটিউশনাল। দ্য অনার্স অফ প্রুফ ইজ অন দ্য ওয়ান হু চ্যালেঞ্জেস ইট। যার মানে যেই ব্যক্তি, এবং এখানে বলে রাখা ভালো যে যেই অ্যাগ্রিভড পার্সন চ্যালেঞ্জ করছে আইনের লিগ্যালিটি নিয়ে, কনস্টিটিউশনালিটি নিয়ে, তাকেই প্রথমে কোর্টের কাছে এসে প্রমাণ করতে হবে যে আইনটি ইজ আনকনস্টিটিউশনাল, মানে আইনটি সাংবিধানিক নয়, অসাংবিধানিক, অথবা আইনটি আমাদের সংবিধানের কোন একটা প্রভিশনের সাথে অসামঞ্জস্যপূর্ণ। এটার আগে কোর্ট ধরেই নিবে যে লেজিসলেটর বা এক্সিকিউটিভ যে অ্যাকশনটা নিয়েছে বা যে আইনটি প্রণয়ন করেছে তা বৈধ হয়েছে। এবং এইটা কোর্ট করে থাকে কেননা আমাদের বাংলাদেশের যে কনস্টিটিউশনাল সিস্টেমটা, ইট পারপোর্টস সেপারেশন অফ পাওয়ার থিওরি, যে আমাদের যে রাষ্ট্রের 3টা অঙ্গ আছে, লেজিসলেটর, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, 3জনই কেউ কারো পাওয়ার এক্সিড করে একজন আরেকজনের পাওয়ারটা অ্যাজিউম করে নেবে না। এরপরেও কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ দ্য কনস্টিটিউশন, এবং সেই জন্যই লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ অ্যাকশনস, অর্ডার্স, ডিসিশনস কোর্ট অ্যাট এনি টাইম রিভিউ করতে পারে। কিন্তু সেটা করার ক্ষেত্রেও কোর্ট উইল
এক্সারসাইজ সেলফ রেস্ট্রেইন্ট, যাতে কোর্ট নিজেই বাংলাদেশের লেজিসলেটর বা পার্লামেন্ট বা এক্সিকিউটিভের রোলটা নিজে থেকে ধারণ করে না নেয়। এবং তারপরে পরবর্তী যেই পয়েন্টটা আমি আসছি সেটা হচ্ছে বিটুইন টু ইন্টারপ্রিটেশনস সেভ দ্য অ্যাক্ট। তার মানে হচ্ছে একটা আইনের যদি দুই রকম ইন্টারপ্রিটেশন থাকে এবং একটা ইন্টারপ্রিটেশন দ্বারা সেই আইনটা বৈধতা পায় এবং আরেকটা ইন্টারপ্রিটেশন দ্বারা সেই আইনটাকে অবৈধ ঘোষণা করা হয়, কোর্ট ইউজুয়ালি যেই ইন্টারপ্রিটেশনটা দিয়ে আইনটাকে বাঁচানো যায় সেই ইন্টারপ্রিটেশনটাই কোর্ট ইউজুয়ালি গ্রহণ করবে। অ্যাজ আই সেড, কোর্ট চাবে যতদূর সম্ভব পার্লামেন্টের কোনো একটা এনঅ্যাক্টেড লকে আনকনস্টিটিউশনাল ঘোষণা না করতে, মিনিং পার্লামেন্টের কাজে হস্তক্ষেপ না করতে। পরবর্তীতে দিচ্ছে যে কোর্ট অনলি গিভস ওপিনিয়ন ইন কনক্রিট ম্যাটার্স অ্যান্ড নট ইন একাডেমিক কোয়েশ্চেন্স, অ্যাবস্ট্র্যাক্ট, কন্টিনজেন্ট অর হাইপোথেটিক্যাল ইস্যুস। অনেক সময় কিছু হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন এসে যায় যে একটা আইন পার্লামেন্টে ডিসকাশন চলছে, এখনো সেই আইনটি প্রণয়ন হয় নাই, বা কোনো একটা আইন আমাদের ল মিনিস্ট্রির ওয়েবসাইটে দেওয়া আছে, সেটা ডিসকাশন হচ্ছে, ড্রাফটিং স্টেজে আছে। ওরকম সিচুয়েশনে কি হলে কি হতে পারে, কি না হলে কি হবে না, এইরকম কোয়েশ্চেন থেকে কোর্ট ইউজুয়ালি অ্যান্সার করা থেকে বিরত থাকে। কারণ জুডিশিয়াল রিভিউ পাওয়ার, অ্যাজ আই সেইড, কনক্রিট কিছু সিচুয়েশনেই কোর্ট সবসময় জুডিশিয়াল রিভিউ এক্সারসাইজ করবে। অ্যাবস্ট্রাক্ট রিজনসে কখনো কোর্ট যাবে না, কারণ কোর্ট ইজ ভেরি মাইন্ডফুল অফ দি পাওয়ার্স অফ দি পার্লামেন্ট অন ওয়ান হ্যান্ড, অন ইটস ওন পাওয়ার অন দি আদার। আরেকটা হচ্ছে কোর্টস ওয়ন্ট ডিসাইড অন লার্জার কনস্টিটিউশনাল কোয়েশ্চেন্স দ্যান ইজ রিকোয়ার্ড বাই দ্য কেস। এটার মানে হচ্ছে কোর্ট ডিসাইড করবে কনস্টিটিউশনাল একটা কোয়েশ্চেনকে টু দি এক্সটেন্ট ইট ইজ নেসেসারি টু ডিসপোজ অফ দ্য কেস। সেটা নিয়ে আমরা বলতে চাই যে একটা আইনে যদি অসংখ্য ধারা থাকে এবং যে কোনো একটি ধারা অসাংবিধানিক হচ্ছে, বা যে কোনো একটি ধারার একটা সার্টেন পার্ট অসাংবিধানিক হচ্ছে, এবং সেই পার্টটি বাদ দিয়ে সেই আইনের সেই অংশটি বা সেই পুরা আইনটি পড়তে বা সেই আইনটি প্রণয়ন করতে কোনো সমস্যা নেই, তাহলে কোর্ট কখনোই পুরো আইনটিকে বা সেই পুরো প্রভিশনটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করবে না। কোর্ট ততটুকুই করবে যতটুকু করে তাদের কাজটা করা হয়ে যায়। যে একটা সার্টেন আইন, ফর এক্সাম্পল, যদি রাইট টু ইকুয়ালিটি ভায়োলেট করে একটা সার্টেন পোর্শন, খালি ওই পোর্শনটাকেই কোর্ট আনকনস্টিটিউশনাল ঘোষণা করে তারপর চলে যাবে। এর বেশি ওই পুরাটা অনুচ্ছেদ কি, সরি, ওই পুরাটা সেকশন কি আনকনস্টিটিউশনাল নাকি পুরাটা আইন আনকনস্টিটিউশনাল, এই কোয়েশ্চেনে কোর্ট ইউজুয়ালি কখনো যাবে না, এবং কোর্ট এরকম কোয়েশ্চেনে অ্যান্সার করা থেকে বিরত থাকবে। এবং কোর্ট বলছে যে যে কথাটি আমি প্রথমে বলেছিলাম যে এনি পার্সন অ্যাগ্রিভ, কোর্ট বলছে ইট উইল অনলি গ্র্যান্ট লোকাস স্ট্যান্ডাই বা স্ট্যান্ডিং, বা যে কাউকে যে কোর্টের যে শোনার যে ক্ষমতা, খালি সেই ব্যক্তিকেই শুনবে হু হ্যাজ সাফিসিয়েন্ট ম্যাটার ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। মানে এই বিষয়ে যার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে, এই বিষয়ে যে সংক্ষুব্ধ, তাকেই শুধু কোর্ট এরকম সিচুয়েশনে শুনবে, এছাড়া বাকিদেরকে শোনা থেকে বিরত থাকবে। এবং বাকিদের এই ইস্যুতে কোর্ট বলে দিয়েছে কোর্ট উইল নেভার হিয়ার আ বিজি বডি, অর্থাৎ যারা কোর্টের সময় নষ্ট করতে ফ্রিভোলাস কিছু রিট পিটিশন নিয়ে আসে, কোর্ট তাদেরকে কখনোই শুনবে না। এই সিচুয়েশন আমি বলতে চাই বাংলাদেশে আপনারা এখন আমাদের নিউজ পেপারে অনেক দেখবেন, অনেকগুলো অর্ডার কোর্ট দিয়ে যায়, অনেকগুলো রিট পিটিশনের খবর আপনি শুনবেন। সবচেয়ে ফানি কিছু এক্সাম্পল যদি আমি দিই, কয়েক বছর আগে ইন্ডিয়া থেকে একটি হাতি আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে ঢুকে গিয়েছিল, আপনারা যদি জেনে থাকেন। হাতির একটা নামও ছিল, নামটা আমি ভুলে গিয়েছি, কিন্তু সেই হাতিটাকে ইন্ডিয়ার কাছে ফেরত দেওয়া হবে নাকি না, এই ইস্যু নিয়েও আমাদের হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছে। এবং দিস ইজ ফানি, এইরকম ইস্যু নিয়ে কোর্টের কখনোই কোনো রিট পিটিশন শোনার কথা না, কিন্তু ওই রিট পিটিশনটাকে খারিজ করে না দিয়ে আমাদের কোর্ট রিট পিটিশনটার উপর শুনানিও করেছে। এজন্যই বলা হচ্ছে যে এগুলা করা থেকে কোর্ট ইউজুয়ালি বিরত থাকবে। এবং বলা হচ্ছে যে অন দ্য গ্রাউন্ড অফ হার্শনেস, যে একটা আইন একটা সার্টেন গোষ্ঠীর উপর অনেক বেশি হার্শ, বা একটা আইন অনেক সময় কোন একটা গোষ্ঠীর উপর ফেয়ার না, জাস্ট মেয়ার, এই কোয়েশ্চেনের উপরেই কোর্ট কখনো একটা আইনকে রিভিউ করে সেই আইনটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করবে না। অথবা যদি না সেই আইনটি আমাদের সংবিধানের 31 বা 32 নং অনুচ্ছেদ,
এইটা এখানে আমি একটু বলে নিতে চাই যে 31 বা 32 নং অনুচ্ছেদ, যেহেতু আমি বললাম আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই দুটো অনুচ্ছেদে কি আছে। 31 নং অনুচ্ছেদ বলছে রাইট টু প্রোটেকশন অফ ল, এবং 32 নং অনুচ্ছেদ বলছে রাইট প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড লিবার্টি। মানুষের যেই রাইট টু লাইফ, বেঁচে থাকার যে অধিকারটা, ব্যক্তি জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে যে কাউকে বঞ্চিত করা যাইবে না, এই দুইটা ইনস্ট্যান্সে, এই দুইটা আর্টিকেলের আন্ডারে যদি কোনো একটা ল পড়ে যায় অন দ্য গ্রাউন্ড অফ হার্শনেস, শুধু তখনই কোর্ট সেই ইস্যুটাকে বা সেই জুডিশিয়াল রিভিউটা শুনবে। এছাড়া ইউজুয়ালি কোর্ট এসব জুডিশিয়াল রিভিউ এন্টারটেইন করবে না। এবং আমি আগে যে কথাটা বলেছি, ইফ আ ল ইজ ফাউন্ড পার্ট ব্যাড অ্যান্ড পার্ট গুড অ্যান্ড দ্য ব্যাড পার্ট ক্যান বি সেভিয়ার্ড ফ্রম দ্য গুড পার্ট, কোর্ট উইল ডিক্লেয়ার ভয়েড দ্য ব্যাড পার্ট অনলি। মানে যে পার্টটা আমরা দেখছি যে আনকনস্টিটিউশনাল বা অসাংবিধানিক, অনলি অতটুকুই কোর্ট যাবে, এর বেশি কোর্ট যাবে না। এরপরে একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো নিয়ে কোর্ট কি কখনো জুডিশিয়াল রিভিউ গঠন করতে পারে নাকি। ইয়াসিন ভাই একটা খুব সুন্দর কথা বলেছেন, মাশরাফ একটি উদাহরণ দিলে ভালো হতো এই ধরনের আইনের। জি ভাই, আপনারা যদি খেয়াল করে থাকেন আমাদের বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000-এর যেই আইনটি ছিল, সেই আইনে সেকশন 9-এ বা 9A এখানে ছিল যে যৌতুকের দায়ে যদি কাউকে অত্যাচার করা হয়, কোনো নারীকে অত্যাচার করা হয়, এবং সেই খালি অত্যাচার করা হয় বলা আছে, সেই অত্যাচারের ফলে তারা মারা যাবে নাকি না সেটা বলা, শুধু অত্যাচারের ফলেই যদি কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়, একমাত্র শাস্তি সেই হিসেবে ছিল মৃত্যুদণ্ড। অতএব যৌতুকের জন্য কেউ যদি কোনো নারীকে অত্যাচার করে, সেটার একমাত্র দণ্ড ছিল মৃত্যুদণ্ড, এবং এছাড়া আর কোনো দণ্ড দেওয়া ছিল না। এইটাকে কোর্ট হার্শনেসের গ্রাউন্ডে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে 2015 সালে ব্লাস্টের একটা মামলায়। কেননা আমাদের সংবিধান এবং ক্রিমিনাল লর আন্ডারে যেটা হয় সেটা হচ্ছে ডেথ পেনাল্টি ওই রকম সিচুয়েশনে দেওয়া হবে when it warrants to be as such। একটা সার্টেন অপরাধের জন্য there will be scales of punishment, এবং স্কেলস অফ পানিশমেন্ট দেওয়ার একমাত্র রিজনই হচ্ছে যৌতুকের জন্য অত্যাচারের প্রত্যেকটা মাত্রা কিন্তু সিমিলার থাকে না। কাউকে যৌতুকের জন্য অত্যাচার করে কোনো নারীকে এমন লেভেলে অত্যাচার করা হয় যে তারা মৃত্যুবরণ করে, এবং কোনো নারীকে এমন অত্যাচার করা হয় যারা মৃত্যুবরণ করে না, যাদের যারা শারীরিকভাবে বিকল হয়ে যায়, বা কিছু নারীকে এমন অত্যাচার করা হয় যারা আঘাত পায়, আবার পরবর্তীতে সেই আঘাত থেকে তারা সুস্থ হয়ে ওঠে। তো তিনটার স্কেল কিন্তু আপনার সেম হলো না, কিন্তু এরকম কেসে একটাই দণ্ড দেওয়া ছিল, সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। কোর্ট এরকম কেসে এসে বললো যে হার্শনেসের গ্রাউন্ডে জিনিসটাকে স্ট্রাইক করলো এবং বললো যে স্কেলস অফ পানিশমেন্ট না দেওয়া থাকলে সবাইকেই দেখা যাবে একই শাস্তি দেওয়া হচ্ছে। যৌতুকের মামলা প্রমাণিত হচ্ছে মৃত্যুদণ্ড, যৌতুকের জন্য অত্যাচার প্রমাণিত হচ্ছে মৃত্যুদণ্ড, কিন্তু সবগুলো স্কেল তো সেম হলো না। এবং ইন দ্যাট কেস, এবং কোর্টের হাতে কোনো ডিসক্রিশনারি পাওয়ার নাই এখানে, কারণ কোর্ট অনলি ডিসাইডস অন হোয়াট ইজ বেসড ইন দ্য ল। আইনের ধারায় যা আছে সেটা দিয়ে কোর্টকে আজকে ডিসিশনটা দিতে হয়। আইনে যদি লেখা থাকে মৃত্যুদণ্ড, কোর্ট যদি জানে যে এখানে মৃত্যুদণ্ড খুবই হার্শ হয়ে যায়, কিন্তু এছাড়া আর কোনো শাস্তি দেওয়ার উপায় নেই, তার কি কোর্টের কোনো অধিকার নেই, কোর্টকে মৃত্যুদণ্ড দিতেই হবে। এরকম গ্রাউন্ডে ইয়াসিন ভাই যেহেতু বললেন হার্শনেসের গ্রাউন্ডে কোর্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর ওই সেকশনটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের লেজিসলেটর বা পার্লামেন্ট এখনো সেই আইনটাকে অ্যামেন্ড করেনি, এবং এইটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা হয়তো আমি আলোচনা করবো যদি সময় থাকে, যে কোর্ট একটা ডিরেকশন দেওয়ার পরে যে আমাদের পার্লামেন্ট যদি না মানে তখন কি করতে পারে। বাট এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের পার্লামেন্ট এখনো সেই আইনটি অ্যামেন্ড করেনি। এখানে আরো দুইটি বিষয় বলা দরকার, জুডিশিয়াল রিভিউ অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশনস, যে আমাদের এক্সিকিউটিভ যদি কোনো অ্যাকশন নেয়। ফর এক্সাম্পল রিসেন্ট যে লকডাউনটা হলো, লকডাউনটা আপনারা যদি খেয়াল করে থাকেন, প্রথমে গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার জারি হয়, সর্বশেষে স্বাস্থ্য অধিদপ্তর একটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে বলে যে সংক্রামক রোগ 2018 আইনের আন্ডারে তারা সেকশন 11-র বলে ক্ষমতা বলে তারা এই কাজটি করছে। এর আগে যে কাজগুলো হয়েছিল সেইগুলা মোস্টলি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন ছিল, এবং সেইগুলা লিগালিটি কোর্টে কেউ চাইলে চ্যালেঞ্জ করতেও পারতো, কিন্তু কোর্টকে এইরকম সাবধানতা দিয়ে দেওয়া হয় যে প্রথমে কোর্ট প্রিজিউম করে নিবে যে এই কাজগুলো হচ্ছে ভ্যালিড, এবং কেউ যদি সেগুলোকে ইনভ্যালিড বলে তাকে প্রমাণ করতে হবে যে সেই কাজটি ইনভ্যালিড ছিল, এবং তাহলেই কোর্ট হস্তক্ষেপ করবে, এছাড়া কোর্ট জেনারেলি হস্তক্ষেপ করবে না। আরেকটি কোয়েশ্চেন আসছে, ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন।
এটা আসে যে বাংলাদেশের আমি যখন আপনাদেরকে রিট জুডিশিয়াল অ্যাক্টিভিজম বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে ডেভেলপমেন্ট আমি একটু পরে আসবো, যে আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কিভাবে ডেভেলপ করেছে, আপনারা দেখবেন যে ৭৫ পরবর্তী সময়ে আমাদের দেশে মার্শাল ল জারি হয়ে যায়। ডেমোক্রেসি ওয়াজ নট আ পার্ট অফ আওয়ার এক্সিস্টিং সিস্টেম অফ গভর্নেন্স। ডেমোক্রেসি আবার ১৯৯১ সালে ফিরে আসে। সো এর মাঝে বহু বছর মার্শাল ল ছিল এবং অনেকগুলো রিট পিটিশন দায়ের করা হয় ১০২ এর আন্ডারে, যে সেই মার্শাল ল যে প্রোক্লেম করা হয়েছে সেগুলা তারা প্রোক্লেম করতে পারে নাকি না। কোর্ট এরকম কেসে ইউজুয়ালি বলে দেয় যে এটা পলিটিক্যাল কোয়েশ্চেন, আমরা এরকম সিচুয়েশনে নাক গলাবো না। এইটাকে অনেক ক্রিটিসাইজ করা হয়েছে এবং ইন দিস ইনস্ট্যান্স আমি একটা জেনারেল নোট অফ কশন দিয়ে নিতে চাই যে আমি যে কনস্টিটিউশনাল ডিসকাশনটা করছি, এই ডিসকাশনটা আমি মোস্টলি বেস করছি অন দ্য টেক্সট অফ দি কনস্টিটিউশন, যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখিয়েছি, অন কেস লস, তার মানে হচ্ছে হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের যে রায়গুলো হয়েছে সেই রায়গুলোর আন্ডারে। এবং এছাড়া আমি যে জিনিস যেটার উপর আমি বেস করেছি আমার ডিসকাশনটা, সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের ক্ষেত্রে মাহমুদুল ইসলামকে বলা হয় হি ইজ ওয়ান দ্য পায়োনিয়ার। সো মাহমুদুল ইসলামের যে বইটি আছে ওই বইটির বেসিসে আমি আমার কন্টেনশনগুলো বলে যাচ্ছি আর কি। দিজ আর নট মাই ওয়ার্ডস, দিজ আর রাদার দ্য ওয়ার্ডস অফ কনস্টিটিউশনাল স্কলার মিস্টার মাহমুদুল ইসলাম। এবং এছাড়াও আমি আরো কয়েকজন কনস্টিটিউশনাল স্কলারের কিছু কাজ নিয়ে আমি কথা বলছি। সো আমি যখন এই কথাগুলো বলবো, ডোন্ট টেক ইট অ্যাজ মাই ওন ওয়ার্ড, রাদার এগুলো আমি রেফারেন্স দিয়েই তাদের কাজে আসছি। মাহমুদুল ইসলাম এই কেসে বলেছেন যে এরকম একটা কেসে কোর্টের জুরিসডিকশন আছে টু এক্সারসাইজ পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ। The fact that it involves political question cannot compel the court to refuse its determination. তার মানে হচ্ছে মাহমুদুল ইসলাম আর্গিউ করলো যে কোর্ট অবশ্যই প্রোক্লেমেশন অফ ইমার্জেন্সি যে কথাটা বললাম, যে এরকম কেসে কোর্ট উইল অ্যাটাচ গ্রেট ওয়েট টু দি ভিউ অফ দি এক্সিকিউটিভ গভর্নমেন্ট। মানে গভর্নমেন্টের যেই আইডিয়াটা বা যেই ভিউটা, ওইটা অবশ্যই কোর্ট ওইটার প্রাধান্য দিবে এবং ওইটা কোর্ট বিবেচনায় আনবে। কিন্তু ইট ইজ ডিফারেন্ট ফ্রম সেইং দ্যাট ইট হ্যাজ নো কম্পিটেন্স টু ডিসাইড ডিউ টু দিস ডক্ট্রিন। তার মানে কোর্ট অনেক সময় এই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের বলে এরকম অনেকগুলো কেস শোনা থেকেই বিরত থেকেছে। এই কাজটা কোর্ট করতে পারবে না, কারণ জুডিশিয়াল রিভিউর পাওয়ারের বলে কোর্টের ক্ষমতা আছে এই কেসটা ইন ডিটেইল শোনার এবং তারপরে ডিসাইড করার যে তারা এই রিট পিটিশনটা তারা আদৌ খারিজ করে দিবে নাকি শুনে এইটার বেসিসে একটি ডিসিশন দিবে। এবং এইরকম কেসে যদিও বলা হয় যে অনেক কেসেই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন থেকে কোর্ট বিরত থাকবে, কিন্তু ইউজুয়ালি কোর্টের উচিত এরকম সার্টেন পার্টসে যে ডক্ট্রিন পলিটিক্যাল কোয়েশ্চেনের বলে একেবারে রিটটাকে খারিজ করে না দিয়ে রিটের মেরিটটাই গিয়ে শোনা যে আসলেই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন বাদে কোনো কনস্টিটিউশনাল ম্যাটার্স ভায়োলেট হচ্ছে নাকি না, বা পাওয়ার এক্সিড করে অথরিটি কোনো কাজ করছে নাকি না। এবং পরবর্তীতে বাংলাদেশের যে সংবিধানে যেই অ্যামেন্ডমেন্টগুলো হয়, অ্যামেন্ডমেন্টের পরে আপনারা দেখেছেন, আপনারা যদি দেখে থাকেন যে এখন এরকম কাউকেই কেউ এসেই কনস্টিটিউশনটাকে সাবরোগেট করে বা নামিয়ে দিয়ে নিজে থেকে কোনো ইমার্জেন্সি ঘোষণা করে একটি মার্শাল ল প্রোক্লেম করতে পারবে না। এটা আমাদের জুডিশিয়াল ডেভেলপমেন্টই হয়েছে ওভার দ্য ইয়ার্স বলা যায় আর কি। এবং দিস শুড বি লেফট আপন দ্য কোর্ট টু ডিসাইড অ্যান্ড নো কোয়েশ্চেন শুড এসকেপ জুডিশিয়াল স্ক্রুটিনি ওয়েন দেয়ার আর জুডিশিয়ালি ম্যানেজেবল স্ট্যান্ডার্ডস ফর সাচ ডিটারমিনেশন। যেটা আমি বললাম, জুডিশিয়াল স্ক্রুটিনি কখনোই এরকম কেসে বাদ যাবে না, রাদার ইট উইল বি আপন দ্য কোর্ট টু সি যে এরকম সার্টেন কেসে কনস্টিটিউশনাল কোনো প্রভিশন ভায়োলেট হচ্ছে নাকি না, এবং ভায়োলেট হলে অবশ্যই ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেনের বলে কোর্ট সেরকম সেই পার্টিকুলার ইস্যুটাকে বাদ দিয়ে দেবে না, রাদার তাদের উচিত সেই পার্টিকুলার ইস্যুটা শোনা। এটাই ছিল আমার ১০২(২) আন্ডারে আমার বেসিক ডিসকাশন। আমি এখন ১০২(১) আন্ডারে চলে আসি, কারণ ১ কন্টেন্টটা আরেকটু আমার ডেভেলপ করা দরকার। আমরা ২ একটু পরে আবার ফেরত আসবো, যেটাকে আমরা বলছি রিট জুরিসডিকশন টু এনফোর্স ফান্ডামেন্টাল রাইট। আপনার প্রথমেই আমার যে ডিসকাশনটা হয়েছিল আপনারা শুনেছিলেন যে আমি বলেছিলাম ফান্ডামেন্টাল রাইটসের ব্যাপারে। একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে দেওয়া দরকার, যে আমরা একটা ভুল ধারণায় থাকি অনেকেই যে আমাদের মৌলিক 5টি যেই চাহিদা, ফুড, তারপরে এডুকেশন, হেলথ মানে মেডিসিন, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এখানে বলে রাখা প্রয়োজন যে এই 5টির একটাও আমাদের সংবিধান দ্বারা আমাদের মৌলিক অধিকার হিসেবে স্থান পায়নি। এগুলা রাদার হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। যারা আইনের স্টুডেন্ট আছেন তারা হয়তো আমার কথাটা শুনে এখন হাসবেন যে এই জিনিসটা অনেকেই
আসলে অনেকের এটা জানার কথাও না, কারণ ইউজুয়ালি যেটা বলা হয় এগুলোকে রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলা হয়। কেননা আমাদের বাংলাদেশের সংবিধান যখন প্রণয়ন করা হয় 1971 সালে, 71 থেকে 72-এর ওই একটা যে বছর ছিল 1972 সালে আমাদের সংবিধান প্রণয়ন কমিটি অনেকগুলো সভা করে, এবং তখন হয় যে বাংলাদেশ যেহেতু মাত্র স্বাধীনতার পরে একটি অনুন্নত দেশ হিসেবে ছিল, একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসেবে ছিল, সেই রকম সিচুয়েশনে প্রত্যেক মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এরকম কিছু ভায়োলেট হলেই যদি আমরা কোর্টের কাছে চলে যাই সেটা এনফোর্স করার জন্য, আমাদের কোর্টের আমাদের পার্লামেন্টের বা আমাদের গভর্নমেন্টের সেরকম রিসোর্স নেই সকলকেই এই রাইটটা এনশিওর করার। সেইটার জন্য এগুলোকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, যে রাষ্ট্র পরিচালনার মূল নীতি হিসেবে ধরা হয়, এবং আমাদের সংবিধানে এটা বলে দেওয়া হয় যে এগুলা রাষ্ট্রীয় অনেক আইন প্রণয়নের পিছনে এইগুলা কাজ করবে, এবং সেই আইন প্রণয়নের পিছনে এগুলো গাইডিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, কিন্তু এইগুলাকে মৌলিক অধিকার তখনও স্থান দেওয়া যাবে না, এবং সেজন্য সেগুলো এখনো মৌলিক অধিকারের স্থান পায়নি। ইয়াসিন ভাই আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন যে মৌলিক অধিকারগুলো কি কি আমাদের সংবিধানের আন্ডারে। আমি সেটা প্রথমেই বলেছিলাম, বাট সিন্স একটা কোয়েশ্চেন যেহেতু এসেছে আমি সংবিধানের মৌলিক অধিকারগুলো আমি পড়েই যাচ্ছি। পার্ট 3-তে পাবেন সংবিধানের মৌলিক অধিকার, অনুচ্ছেদ 26 থেকে 47-এর ক পর্যন্ত। মৌলিক অধিকার প্রথমেই বলছে 26 বলছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। অর্থাৎ আমি একটু আগে যে কথাটা বললাম যে মৌলিক অধিকার যেগুলো আছে, পরবর্তী যে মৌলিক অধিকারগুলো 27-এর পর থেকে, সেখানে 26 আগে বলে দিচ্ছে যে 27 থেকে 47-এর ক পর্যন্ত যা মৌলিক অধিকার আছে সেইগুলোর সাথে অসামঞ্জস্য যদি কোনো আইন আসে, সেই আইনগুলো টু দি এক্সটেন্ট অফ সাচ ইনকনসিস্টেন্সি, অর্থাৎ যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল হয়ে যাবে। এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নের আগেও যদি কোনো আইন থাকে যা ফান্ডামেন্টাল রাইটসের সাথে ইনকনসিস্টেন্ট, সে আইনগুলোকেও এই অনুচ্ছেদটা বলছে যে অলরেডি বাতিল বলে ঘোষণা করে দিয়েছে আর কি। তো এতটুকু পাওয়ার দিয়েছে আর্টিকেল 26। 27 থেকে আসছে মৌলিক অধিকারগুলো। 27 বলছে আইনের দৃষ্টিতে সমতা, মানে ইকুয়ালিটি বিফোর ল, কোনো বেসিসেই এবং এখানে 27-এ খুব স্পষ্ট করে আমাদের সংবিধান বলে দিচ্ছে যে all citizens are equal before law and are entitled to equal protection of law। এবং 28 অনুচ্ছেদ এটার আরেকটু ডিপে গিয়ে বলছে যে ধর্ম বলছে ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্যপূর্ণ আচরণ প্রদর্শন করা যাইবে না। তো ইকুয়ালিটির এই 27-এর ক্লজটা 28-এ আরো এলাবোরেট করা হচ্ছে। তবে 2-এ আবার বলা হচ্ছে উইমেন শ্যাল হ্যাভ ইকুয়াল রাইটস উইথ মেন ইন অল স্পিয়ার্স অফ দ্য স্টেট অ্যান্ড অফ পাবলিক লাইফ। এবং 3-এ আর 4-এ গিয়ে প্রভিজোতে বলে দেওয়া হচ্ছে তবে ব্যাকওয়ার্ড ক্লাস অফ পিপলের জন্য বলা হচ্ছে যে nothing in this article shall prevent the state from making special provision in favor of women or children or for the advancement of any backward sections of the citizens। যেটা নিয়ে আমাদের বাংলাদেশের বেশ আলোচনা হয়েছিল 2018 সালে কোটা প্রথা যখন বাতিল হওয়ার আন্দোলনটা হয় এবং পরবর্তীতে একটি এক্সিকিউটিভ ডিসিশন অনুযায়ী বাতিল হয়েও যায়, তখন এই অনুচ্ছেদটা নিয়ে অনেক কথা উঠেছিল যে ইকুয়ালিটি কি একেবারে স্ট্রিক্ট ইকুয়ালিটি, নাকি ইকুয়ালিটিরও কিছু প্রভিজো আছে। আমাদের সংবিধান বলে দিচ্ছে যে হ্যাঁ, ব্যাকওয়ার্ড ক্লাস অফ সোসাইটি জন্য বা চিলড্রেন বা তৎকালীন সময়ে নারীদের বিরুদ্ধে যেই বৈষম্যমূলক আচরণ হতো এবং যা এখনো বিদ্যমান আছে, সেটার জন্য নারীদেরকেও অ্যাফার্মেটিভ অ্যাকশনের যে কনসেপ্টটা, সেটা আর্টিকেল 28 বৈধতা দিয়েছে। এরপরে 29 বলছে সরকারি নিয়োগ লাভের সুযোগের ক্ষমতা, মানে পাবলিক এমপ্লয়মেন্ট এর ক্ষেত্রে সরকারি যে কোনো অফিসে কাউকেই যে এমপ্লয় হতে পারে সেটা যে তার অধিকার, সেটা সম্বন্ধে এই আর্টিকেল 29 তাদেরকে একটা রাইট দিচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা কেস আমি আপনাদেরকে বলে দিতে চাই। গত বছর চট্টগ্রামে আই থিঙ্ক চিটাগং ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট সুদীপ চৌধুরী, ছেলেটি অন্ধ ছিল ও বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস এক্সাম, মানে বাংলাদেশের লোয়ার জুডিশিয়ারির যে এন্ট্রান্স এক্সামটা হয় সেই পরীক্ষা দেওয়ার জন্য সে বসে, কিন্তু তাকে সেই এমসিকিউ পরীক্ষা থেকেও তাকে বিরত রাখা হয়। তখন সেই ছেলেটা চ্যালেঞ্জ করে আর্টিকেল 29-এর আন্ডারে যে ইকুয়ালিটি অফ পাবলিক এমপ্লয়মেন্ট তার ব্যাহত হচ্ছে এবং তাকে সেই পরীক্ষায় বসতেই দেওয়া হচ্ছে না। হাইকোর্ট ডিভিশন আনফর্চুনেটলি রিটটাকে খারিজ করে দেয়, সেই একজন জাজের যা তার কর্ম ক্ষমতার জন্য যেই সব কোয়ালিটি লাগে তার মধ্যে ওয়ান অফ দেম ইজ এসেনশিয়াল ফর হিজ পাওয়ার টু সি, তার চোখ দিয়ে দেখার যে ক্ষমতা, সেটা ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ হিজ সার্ভিস অ্যাক্টিভিটিস, এবং এই জন্য তাকে তার সেই রিটটি খারিজ করে দেওয়া হয়।
এই জিনিসটা নিয়ে পত্রিকাতে অনেক লেখালেখি হয়, এবং কনস্টিটিউশনাল ইস্যুতে যারা লেখেন তারা বলেছেন যে কোর্ট আর্ড ইন ল, মানে আইনের একটা প্রভিশনে কোর্ট এখানে ভুল করে থেকেছিল, বিকজ আর্টিকেল 29-এর আন্ডারে যে পাওয়ারটা, মানে যে রাইটটা মানুষকে দেওয়া হয়ে থাকে, যে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন্স ইন রেসপেক্ট অফ এমপ্লয়মেন্ট অর অফিস, সেই রাইটটা তার ডিরেক্টলি এখানে ভায়োলেট হয়েছিল। এখানে একটা কথা বলা প্রয়োজন যে বাংলাদেশ বাদে ভারত, পাকিস্তান, ইংল্যান্ড এবং অন্যান্য দেশেও দৃষ্টি প্রতিবন্ধীদের জাজ হিসেবে ওই দেশের সরকার বা ওই দেশের জুডিশিয়াল সিস্টেম নিয়োগ দিয়েছে আগে, এবং তাদের কিছু ডিফারেন্ট অ্যাক্টিভিটিতে তাদেরকে স্থান দেওয়া হয়েছিল। এজন্যই ইটস পার্টিনেন্ট টু সে যে কোর্টের যে ডিসিশনটা ছিল সেটা ইজ ওপেন টু ক্রিটিসিজম, এবং যদি অ্যাপিলে যায়, অ্যাপিলের ডিভিশন অবশ্যই এই ইস্যুটাকে ইন দ্য লাইট অফ আর্টিকেল 29 দেখবে, এবং এই ইস্যুতে একটা ডিফারেন্ট ভার্ডিক্ট হয়তো আশা করা যায়, বিকজ জাজদের যে বাংলাদেশের যে এক্সিস্টিং জুডিশিয়াল সিস্টেম, সব জাজকেই যে কোর্টে বসে তাদেরকে একটা পার্টিকুলার কেস শুনতে হয় বা রায় দিতে হয় সেটা না, তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ দেওয়া যায়, আমাদের ল মিনিস্ট্রিতে তাদেরকে নিয়োগ দেওয়া যায় বা অন্যান্য ক্ষেত্রে তাদেরকে নিয়োগ দেওয়া যায়। সেই ফাংশনগুলা তার করতে তার আদৌ তার দৃষ্টি ক্ষমতা থাকা লাগে নাকি না সেটা নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে, এবং প্রেসিডেন্টও আছে ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য দেশের আর কি। তবে আমি সেই মামলার মেরিট বা সেই মামলা নিয়ে আমি এই ডিসকাশনে যাব না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখলাম আর কি। এছাড়া বলছে যে আর্টিকেল 30 বলে দিচ্ছে প্রহিবিশন অফ ফরেন টাইটেলস, যেটা বলছে যে বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণে নিষিদ্ধকরণ, বলছে যে নো সিটিজেন উইদাউট দ্য প্রায়র অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট অ্যাকসেপ্ট এনি টাইটেল, অনার, অ্যাওয়ার্ড অর ডেকোরেশন ফ্রম এনি ফরেন স্টেট। এটাও একটি ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্থান পেয়েছে। পরবর্তীতে বলছে যে 31, 32 খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি বললাম যে আইনের আশ্রয় লাভের অধিকার, রাইট টু প্রোটেকশন অফ ল, এবং 32 বলছে প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 32 নিয়ে আমি আরেকটি মন্তব্য এখানে করতে চাই, সেটা হচ্ছে যে আমি যে কথাটা বললাম একটু আগে, যে মৌলিক অধিকার যেহেতু শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, আরেকটা যেটা আছে আর কি, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আচ্ছা একটা ভুলে গেছি, তো এই 5টি যদিও ফান্ডামেন্টাল রাইট হিসেবে স্থান পাচ্ছে না, তবে আমাদের কোর্ট লিবারাল ইন্টারপ্রিটেশন দিয়ে দেখিয়ে দিয়েছে যে রাইট টু লাইফের আন্ডারে, মানুষের বেঁচে থাকার যে রাইটটা, সেইটার আন্ডারে সে রাইটগুলো, সেই পার্টিকুলার ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট পলিসিগুলোকে এখন কোর্ট লিবারাল ইন্টারপ্রিটেশনের মাধ্যমে নিয়ে আসছে। সেহেতু যদিও আপনার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান, এই 5টি যদিও আপনার মৌলিক অধিকার নয়, তবুও আপনি রাইট টু প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির আন্ডারে এনে এটা নিয়ে আপনি আর্গিউ করতে পারেন, এবং কোর্ট রিসেন্ট ইয়ার্সে বেশ লিবারাল চিন্তা ভাবনা থেকে এসেই সেই রাইটগুলোকেও রাইট টু লাইফের আন্ডারে এনে বৈধতা দেওয়ার চেষ্টা করছে, মানে কনস্টিটিউশনালিটি দেওয়ার চেষ্টা করছে আর কি, এবং সেটা নিয়ে আমি একটু পরে ডিসকাশনে আসবো। আর্টিকেল 33 বেশ ইম্পর্টেন্ট একটা মৌলিক অধিকার, যেটা বলছে সেফগার্ডস অ্যাজ টু অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, মানে নো পার্সন শ্যাল বি অ্যারেস্টেড ইন কাস্টডি, শ্যাল বি ডিটেইনড ইন কাস্টডি উইদাউট বিং ইনফর্মড অফ দ্য গ্রাউন্ডস অফ অ্যারেস্ট, nor shall he be denied the right to consult and be defended by legal practitioner of his or own choice। যেটা আমি বললাম আর কি, যেমন এইটার ভায়োলেশনের ক্ষেত্রেই অনেক সময় আমরা যেটা দেখি রিট অফ হ্যাবিয়াস কর্পাস, যেটা আমরা বললাম যে কাউকে ইলিগাল ডিটেনশন করে রাখা হয়েছে, এবং সেইটার আন্ডারে কেউ তার আত্মীয় বা কেউ যেহেতু তাকে কোর্টে বা ম্যাজিস্ট্রেটের সামনে তাকে প্রদর্শন করা হচ্ছে না, সেটার আন্ডারে, এই আর্টিকেলের আন্ডারে এসে অনেক সময় তারা 102(2) আন্ডারে একটা রিট পিটিশন তারা দায়ের করতে পারে। তবে এই রাইটের কিছু প্রভিজো দেওয়া আছে। 3 নম্বরে বলা আছে যে এনিমি, এলিয়েন বা ডিটেনশন আন্ডার আদার লস, ফর এক্সাম্পল স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন 1974 যে আইনটি, এগুলোর আন্ডারে যদি অ্যারেস্ট করা হয়ে থাকে, তাহলে ওই রকম ক্ষেত্রে তাদের সবাই তারা এই আইনের প্রোটেকশনটা তারা পাবে না। এটা 33 এর একটা প্রভিজো এক্সেপশন। 34 বলছে প্রহিবিশন অফ ফোর্সড লেবার। এটা বলছে যে অল ফর্মস অফ ফোর্সড লেবার আর প্রহিবিটেড অ্যান্ড এনি কন্ট্রাভেনশন অফ দিস প্রভিশন শ্যাল বি অ্যান অফেন্স পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তবে 34(2) বলছে যে নাথিং অন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই বাই পার্সন আন্ডারগোয়িং লফুল পানিশমেন্ট ফর ক্রিমিনাল অফেন্স অর রিকোয়ার্ড বাই ল ফর পাবলিক পারপাসেস। এটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যে 34 এর এক্সেপশনটা এটার জন্যই বলছে যে আমরা দেখি যে বাংলাদেশে কারাদণ্ডের 2টি ক্লাস আছে, সশ্রম এবং বিনাশ্রম কারাদণ্ড। তো যারা সশ্রম কারাদণ্ড ভোগ করে তাদেরকে নানা ক্ষেত্রে they are made to do compulsory labor, তো সেইটা যাতে বৈধতা দেওয়া যায় সেটার জন্য আর্টিকেল 34 এর 2 তে এই প্রভিশনটা বলা আছে। তবে 34 এর 1 এর আমি একটা এক্সাম্পল নিয়ে দিই, একটা পার্টিনেন্ট এক্সাম্পল। এই যে লকডাউনের সময় যে
বিজিএমই হোক বা ফ্যাক্টরি কর্তৃপক্ষ যারাই হোক, তারা যে লেবারদেরকে ফোর্স করে এনে কাজ করাচ্ছে, এইটারও বৈধতা আছে নাকি না সেটা আর্টিকেল 34-এর আন্ডারে যে কোনো শ্রমিক যে সংক্ষুব্ধ সে চ্যালেঞ্জ করতে পারে যে তাকে এখানে ফোর্স করে তাকে লেবার দিতে, তাকে ফোর্স করে তার শ্রম খাটাতে তাকে বাধ্য করা হচ্ছে আর কি। এবং দিস ইজ ওপেন টু ডিসকাশন। আনফর্চুনেটলি আমাদের হাইকোর্ট ডিভিশন এখন বলা যায় যে বন্ধ আছে, কারণ চলছে না। এজন্যই সেই সেই ইস্যুটা আমরা হাইকোর্টে এখন নিয়ে যেতে পারছি না। বাট যদি হাইকোর্ট ডিভিশন খোলা থাকতো বা সামনে যখন হাইকোর্ট ডিভিশন খুলবে তখন এটা অবশ্যই একটি পার্টিনেন্ট একটি ইস্যু হয়ে দাঁড়াবে। সাদি মোহাম্মদ সোহেব বলছেন 33 বুঝিনি ভাই, একটু ক্লিয়ার করতেন যদি। আবার অবশ্যই ভাইয়া আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে 33 বলছে নো পার্সন হু ইজ অ্যারেস্টেড শ্যাল বি ডিটেইনড ইন কাস্টাডি উইদাউট বিং ইনফর্মড অ্যাজ সুন অ্যাজ মে বি অফ দি গ্রাউন্ডস অফ সাচ অ্যারেস্ট, nor shall he be denied the right to consult and be defended by a legal practitioner of his choice. এটার মানে হচ্ছে আপনাকে as soon as the police arrests you, আপনাকে তার অবশ্যই কারণ দর্শাতে হবে যে আপনাকে কেন সে অ্যারেস্ট করেছে, এবং আপনাকে থানায় নিয়ে যাওয়ার পরে আপনাকে আপনার যদি ইফ ইউ ওয়ান্ট টু কনসাল্ট আ লয়ার অফ ইউর ওন চয়েস, আপনাকে সেটা তাদের দিতে বাধ্য হবে। আপনি আপনার লয়ারের সাথে কনসাল্ট যদি করতে চান, তার অবশ্যই বাধ্য আপনাকে সেই কাজটি করতে। এবং 2 নং অনুচ্ছেদ বলছে, আমি এখানে আমি যেহেতু আগে বলেছিলাম, এটা শর্টলি বলেছিলাম, আমি এখন পুরোটাই পড়ে যাচ্ছি। এভরি পার্সন হু ইজ অ্যারেস্টেড অ্যান্ড ডিটেইনড ইন কাস্টাডি শ্যাল বি প্রডিউসড বিফোর দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট উইদিন আ পিরিয়ড অফ 24 আওয়ার্স। 24 ঘন্টার মধ্যেই আপনাকে পুলিশ যদি অ্যারেস্ট করে, আপনাকে নিয়ারেস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে, excluding the time necessary for the journey from the place of arrest to the court of magistrate. এটা তো নর্মাল, জার্নি করতে যদি কোনো সময় লাগে সেটা এক্সক্লুডেড হবে। and no such person shall be detained in custody beyond the said period উইদাউট দ্য অথরিটি অফ দ্য ম্যাজিস্ট্রেট। তার মানে হচ্ছে ম্যাজিস্ট্রেটকে কাছে নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটই বলবে যে আপনাকে অ্যারেস্ট করে রাখবে, জেল কাস্টাডিতে পাঠাবে, রিমান্ডে দিবে, নাকি আপনাকে মুক্ত করে দিতে হবে অন বেইল বা ইভেন উইদাউট বেল আপনাকে ছেড়ে দিতে হবে আর কি। এইটার জন্যই বললাম যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস এই ইস্যুতে অনেক সময় হয়ে থাকে। দেখা যায় অনেককে অ্যারেস্ট করে নিখোঁজ, আমরা যেটা দেখি আর কি, অনেক সময় দেখা যায় যে সাদা পুলিশের পোশাক, কাউকে সাদা পোশাকের পুলিশ কাউকে হঠাৎ করে তুলে নিয়ে গেল রাস্তা থেকে, তারপর সে নিখোঁজ। ফ্যামিলি গেল থানায়, থানায় বলছে সে নাই, পুলিশের কাছে বললো, পুলিশ বলছে পুলিশ তো তাকে নেয়নি। এইরকম কেসে দিজ আর পার্টিনেন্ট কেসেস ফর রিট অফ হ্যাবিয়াস কর্পাস, এবং এইরকম কেসেই হ্যাবিয়াস কর্পাস রিট হাইকোর্ট ডিভিশন 102-এর 2 আন্ডারে করা হয়ে থাকে আর কি। তবে এই ক্লজটা ইজ নট অ্যাপ্লিকেবল, এই আইনটা, এই প্রভিশনটা ইজ নট অ্যাপ্লিকেবল টু এনিমি এলিয়েন্স, যেটা বলা হয় বিদেশি শত্রু, যেই ওয়ার্ডটা আমাদের কনস্টিটিউশনে লেখা আছে, বা এনিওয়ান অ্যারেস্টেড অর ডিটেইনড আন্ডার এনি ল প্রোভাইডিং ফর প্রিভেন্টিভ ডিটেনশন। এটাকে হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট 1974 সালে যখন গভর্নমেন্ট প্রণয়ন করে, স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের আন্ডারে যদি কাউকে ডিটেইন করা হয় তাহলে এই অনুচ্ছেদটা তার জন্য খাটবে না। বাট তবেও স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের আন্ডারেও আপনি একটা হ্যাবিয়াস কর্পাস রিট অবশ্যই আপনি কোর্টে দায়ের করতে পারবেন। এটাই ভাই, আশা করি আপনি জিনিসটা নিয়ে একটু ক্লিয়ার ছিলেন। এই আইনের আরও অনেক ডিটেইলড আছে আর কি, ক্লজ 4 এবং ক্লজ 5, বাট ওইগুলো আরও ডিপ আইনি আলোচনা যদি আমরা যাই তখন আসবে। এখন আজকের পরিসর আলোচনা শেষ, যদি আমরা ওদিকে যাই আসলে আলোচনাটা আর পরবর্তীতে আমাদের আগাবে না আর কি। 34 আমি বলেছি প্রহিবিশন অফ ফোর্সড লেবার। 35 বলছে প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল অ্যান্ড পানিশমেন্ট। সো 33-তে কাউকে অ্যারেস্ট করে নেওয়ার পরে 35-এর ফাংশনটা হয় যে বলছে যে নো পার্সন শ্যাল বি কনভিক্টেড অফ এনি অফেন্স এক্সেপ্ট ফর ভায়োলেশন অফ আ ল ইন ফোর্স at the time of the commission of the act charged as an offense, nor be subject to penalty greater than or different from that which he may have been inflicted under the law in force at the time. আচ্ছা, এটার মিনিং হচ্ছে যে যে আইনের আন্ডারে আপনাকে পানিশমেন্ট দেওয়া হবে বা শাস্তি দেওয়া হবে, অবশ্যই এমন কোনো আইনের আন্ডারে আপনাকে শাস্তি দেওয়া যাবে না যে যেই আইনটা তৎকালীন বলবৎ ছিল না, বা সেই আইনটা তৎকালীন বলবৎ ছিল কিন্তু সেই আইনের আন্ডারে সেই পানিশমেন্টটা আপনাকে দেওয়ার কথা না। যেটা আমি বললাম যে একটা আইনের আন্ডারে আপনাকে পানিশমেন্ট দেওয়ার, সর্বোচ্চ পানিশমেন্ট দেওয়ার কথা 10 বছরের কারাদণ্ড, কিন্তু আপনাকে 12 বছরের কারাদণ্ড দিচ্ছে, সেটা সংবিধানের 35 অনুচ্ছেদ অনুসারে দিতে পারবে না। এবং বলছে যে নো পার্সন শ্যাল বি প্রসিকিউটেড এন্ড পানিশড ফর দ্য সেম অফেন্স টুয়াইস। একই অফেন্সের জন্য, যে খকে খুন করলো, এই খুনের জন্য ককে 2 বার পানিশ করা যাবে না, তাকে পানিশ করলে একবারই পানিশ করতে হবে। যদি পরবর্তীতে ঘকে মার্ডার করে, ওইগুলো ডিফারেন্ট, তখন তাকে পানিশ করা যাবে, বাট একটা পার্টিকুলার অফেন্সের জন্য খালি তাকে একবারই পানিশ করা যাবে। আরেকটা হচ্ছে নো পার্সন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি আ উইটনেস এগেইনস্ট হিমসেলফ। এইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসটা আমরা
আমাদের পত্রিকাতে অনেক দেখি যে রিমান্ডে নিয়ে যাওয়া হয়, রিমান্ড মঞ্জুর করা হয়, রিমান্ডে নিয়ে যাওয়ার পরে পুলিশ তাকে যেটা অফিসিয়াল কোর্ট ডকুমেন্টে বলা হয় থার্ড ডিগ্রি মেথড, এগুলো সব ভুয়া কথা। থার্ড ডিগ্রি মেথড বলতে কোনো কথা নাই, প্লেন অ্যান্ড সিম্পল কথা, তাকে টর্চার করা হয়েছে, তার কাছ থেকে কনফেশন বের করা হয়, টর্চারের ফলে সে বলতে বাধ্য হয় যে সে করে থাকলেও বা না করে থাকলেও যে সে কাজটি করেছে। সংবিধান এই জিনিসটাকে পুরোপুরি বেআইনি বলেছে এবং বলেছে নো পারসন অ্যাকিউজ অফ এনি অফেন্স শ্যাল বি কম্পেলড টু বি আ উইটনেস এগেইনস্ট হিমসেলফ। এবং পরবর্তীতে আমরা দেখেছি 2013 সালে একটি আইন আসে, হেফাজতে মৃত্যু নিবারণ আইন, হেফাজতে মৃত্যু, হ্যাঁ জি 2013 হেফাজতে মৃত্যু নিবারণ আইন, যে কাস্টডিতে টর্চার বা ডেথ যদি কারো হয় সেরকম কেসে পুলিশের এগেনস্টে কেস করা হবে, এবং যদি কেউ মৃত ঘোষণা হয় এবং দেখা যায় যে পুলিশ তাকে টর্চার করেছিল, সেই পুলিশের যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই আইনটি এইরকম হার্শ পানিশমেন্টও ইনফ্লিক্ট করেছে। তবে দুঃখের কথা, সেই আইনের আন্ডারে এখনো বাংলাদেশে কোনো কেস হয় নাই। আপনারা রিসেন্টলি দেখেছেন 1 মাসের আগেই বাংলাদেশের কোন অঞ্চলে সেটা আমি ভুলে গিয়েছি, যে পুলিশের থানায় একজন লোককে সিরিং থেকে ঝুলতে দেখা যায়, যে সে নাকি ফাঁস দিয়ে মারা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ফ্যামিলি অ্যালিগেশনস দেয় যে তাকে টর্চার করে, তাকে হত্যা করে এই ফাঁসিটা নাটক হিসেবে সাজানো হয়েছে, যে সে নিজে থেকে নাকি নিজে ফাঁস দিয়েছিল। দিস ইজ আ পার্টিনেন্ট কেস আন্ডার দি 2013 অ্যাক্ট। 2013 আন্ডারে মামলা করা যাবে ওই আইনের আন্ডারে। তবে বাংলাদেশে এখনো এরকম মামলা হয়নি। কোর্ট থানা এরকম মামলা নিতে ইউজুয়ালি তারা অস্বীকৃতি জানায়। কেন জানায় তা আপনারা নিজেরাও খুব ভালো মতো জানবেন। পুলিশ নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা নিতে চায় না এরকম কেসে। 35-এর 5 একটা খুব ইম্পর্টেন্ট ক্লজ, এটা নিয়ে রিসেন্টলি অনেক কথা হয়েছে। নো পারসন শ্যাল বি সাবজেক্টেড টু টর্চার অর টু ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং পানিশমেন্ট অর ট্রিটমেন্ট। এটা নিয়ে আমি এলাবোরেট করতে চাই এই জন্য যে রিসেন্টলি লকডাউন যখন শুরু হচ্ছিল, তখন পুলিশ নানা ব্যক্তিকে রাস্তায় কোনো কথা জিজ্ঞেস না করেই বা রিজনেবল গ্রাউন্ড ছাড়াই তাদেরকে মারছিল, পিটাচ্ছিল এবং তাদেরকে কান ধরে উঠবস করাচ্ছিল। দিস দ্য পুলিশ ক্যান নট ডু, কারণ কান ধরে উঠবস করানোটা আমাদের বাংলাদেশের পেনাল কোডের সেকশন 53 আন্ডার কোনো পানিশমেন্টই না, এবং দিস ইজ আ ক্রুয়েল, ইনহিউম্যান অ্যান্ড ডিগ্রেডিং পানিশমেন্ট, যেটা পুলিশ দিতে পারে না, এবং দিস ক্যান বি চ্যালেঞ্জড আন্ডার আর্টিকেল 35(5). তবে দুঃখের কথা হচ্ছে, আমরা আমাদের যে কথাটা আমি এখন বলবো, কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, সেরকমই এগুলা ইউজুয়ালি আমরা ইউজ করি না, কিন্তু দিস শুড বি ইউজড। আর্টিকেল 36 বলছে ফ্রিডম অফ মুভমেন্টের কথা, যেটা আমি জানি, বাট এটা কিছু রেস্ট্রিকশনস আছে। আর্টিকেল 37 ফ্রিডম অফ অ্যাসেম্বলির কথা বলছে, যে রাইট টু অ্যাসেম্বল, সমাবেশ করতে পারবো আমরা, বাট এটারও কিছু রিজনেবল রেস্ট্রিকশনস আছে। ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, আমরা যে কোনো সংগঠন গঠন করতে পারবো, কিন্তু সেটারও কিছু রেস্ট্রিকশনস আছে, যে রিলিজিয়াস হারমোনি, সোশ্যাল হারমোনি ডিস্ট্রয় করা যাবে না, বা ডিসক্রিমিনেটরি পারপাসের জন্য কোনো সংগঠন আমরা ফর্ম করতে পারবো না, এটসেট্রা। আর্টিকেল 39 is very important, as usual কাজেরগুলো কেতাবে আছে গোয়ালে নেই। ফ্রিডম অফ থট, কনসিয়েন্স অ্যান্ড স্পিচ, বাক স্বাধীনতার অধিকার, যেটা আর্টিকেল 39 আমাদের দিচ্ছে, এটা কিছু রিজনেবল রেস্ট্রিকশন আছে অবশ্যই, এবং সেখানে বলে দেওয়া হচ্ছে যে পাবলিক অর্ডার, ডিসেন্সি, মোরালিটি, কন্টেম্পট অফ কোর্ট, ডিফেমেশন, ইনসাইটমেন্ট টু অ্যান অফেন্স, এগুলো হচ্ছে রিজনেবল রেস্ট্রিকশন। তো আপনারা মনে রাখবেন যে আর্টিকেল 39-এর সাথে অসামঞ্জস্য হওয়ার জন্য বাংলাদেশের আইসিটি আইন 2006 যে আইনটা ছিল, ওইটা সেকশন 57, সেটা নিয়ে অনেক কথা হয়েছিল অ্যাট ওয়ান পয়েন্ট। সেই সেকশন 57টা পরবর্তীকালে কোর্টের কাছে কয়েকটি রিট পিটিশন যায়। সেই রিট পিটিশনগুলো শুনানিকালীন আমাদের পার্লামেন্ট বুঝতে পারে যে আইনের ওই ধারাটি, সেকশন 57টি ইজ আনকনস্টিটিউশনাল, এবং ওই ধারাটি তারা বিলুপ্ত করে দেয়। সো এই জন্য আর পরবর্তীতে সেই রিটগুলো আর বেশি দূর যায়, কারণ ইনফ্রাস্ট্রাকচার হয়ে যায়, অলরেডি কাজটা হয়ে গিয়েছে, তো রিট শুনানির কোনোই নাই। তবে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ আমরা আবার দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে আবার সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটল, 4টা ডিফারেন্ট প্রভিশনের আন্ডারে আবার বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, কিন্তু সেগুলোকে এখন ওর কোনো রিট পিটিশনের আন্ডারে ফেলেনি, বাট আশা করি রিট পিটিশন সেগুলো নিয়েও হবে। ফ্রিডম অফ প্রফেশন অর অকুপেশন, এটাও একটা ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 40 বলে দিচ্ছে। আর্টিকেল 41 বলে দিচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন, যে কারো যে কোনো রিলিজিয়ন কথার তাদের ফলো করার মৌলিক অধিকার রয়েছে। এবং আর্টিকেল 41-এর সাব ক্লজ 2 বলছে নো পারসন অ্যাটেন্ডিং এনি এডুকেশনাল ইনস্টিটিউশন শ্যাল বি রিকোয়ার্ড টু রিসিভ রিলিজিয়াস ইনস্ট্রাকশন or to take part to attend any religious ceremony of worship if that instruction, ceremony or worship relates to the religion other than his own. এটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে অনেক সময় অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন আপনারা দেখবেন
সার্টেন স্পেসিফিক ইন্ডিভিজুয়ালসদের বলে অনেক, এটা আমি শুনেছি, এটা না হতে পারে, যে বিভিন্ন আদেশ দেয় যেগুলো তার রিলিজিয়াস রাইটসের এগেইনস্টে যায়। ফর এক্সাম্পল, কোনো সার্টেন স্টুডেন্ট যদি সে হঠাৎ দাঁড়িয়ে রাখছে ইন পারসুয়েন্স অফ হিজ রিলিজিয়াস রাইট, তাকে বলে দাড়ি কাটতে, এটা হচ্ছে আ গ্রেভ ভায়োলেশন অফ দেয়ার কনস্টিটিউশনাল রাইট। এটা একটা এডুকেশন ইনস্টিটিউশন কখনোই করতে পারে না, এবং যখনই করবে আপনি বুঝবেন আপনার রাইট টু এক্সারসাইজিং ফ্রিডম অফ রিলিজিয়ন হরণ হয়েছে, এবং আপনি তখন সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এখানে একটা কথা, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি রিট করতে পারবেন না, কারণ সেই প্রতিষ্ঠানটি একটি পাবলিক বডি না, বাট অবশ্যই আপনি আপনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে বলে আর্টিকেল 1021 এর আন্ডারে আপনি কোর্টের কাছে যেতে পারেন যে আমার একটা ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়েছে। ফারহান আহমেদ বলছে ঘরে থাকার কথা বলতে বলতে সরকার অস্থির হয়ে গেছে, সেখানে লকডাউন ভেঙে বাইরে গেলে পুলিশ কি করবে? পুলিশ বাধ্য হয়েছিল বলতে অনেকগুলো শাস্তি দেওয়া যেত, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করতে পারতো, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যেতে পারতো, তাদেরকে পুলিশ জরিমানা করতে পারতো। ফাইন ইজ আ রেকগনাইজড মেথড অফ পানিশমেন্ট আন্ডার সেকশন 53 অফ দ্য পেনাল কোড। এগুলো তারা করেনি। তাদেরকে বেত্রাঘাতের কথা তো আমি বাদই দিলাম, তাদেরকে কান ধরে উঠবস করানোটা আই ফিল ইজ আ ভেরি ডিগ্রেডিং পানিশমেন্ট, যেটা তারা পুলিশ করতে পারে না, কোনো আইনের আন্ডারে পুলিশ এম্পাওয়ার্ড না এই কাজটা করতে। ফাইন কুড হ্যাভ বিন আ ভেরি প্লজিবল সলিউশন। বাংলাদেশের মানুষের যাই হোক, টাকা যখন টান পড়ে মানুষ তখন ঠিকই বুঝতে পারে। আমি মনে করি যে, আমি না, এবং কনস্টিটিউশন স্কলাররাও মনে করে যে দিস ওয়ার ভেরি ডেরোগেটরি পানিশমেন্ট, যেগুলো দেওয়া উচিত হয়নি। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। রাইট টু প্রপার্টি হচ্ছে একটি ফান্ডামেন্টাল রাইট। অ্যাট এনি পয়েন্ট আমি আমার কি কি সম্পত্তি যা যা আমি রাখতে পারবো না কিনা, কোন কোন সম্পত্তি আমি ক্রয় করতে পারবো, বিক্রয় করতে পারবো, দিজ আর মাই ফান্ডামেন্টাল রাইট। প্রোটেকশন অফ হোম অ্যান্ড করেসপন্ডেন্স ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট, যেটা বলছে যে এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু বি সিকিউরড ইন হিজ হোম এগেইনস্ট এন্ট্রি, সার্চ, সিজার এটসেট্রা। পুলিশ অ্যাট এনি পয়েন্ট আপনার ঘরে হঠাৎ করে ঢুকে, নর্মালি ঢুকে যে সার্চ করতে পারবে না, তার অবশ্যই একটা সার্চ ওয়ারেন্ট লাগবে। পুলিশ যদি সেটা না করে আপনার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে আপনি মনে করবেন, এবং অবশ্যই একটি রিট পিটিশন দায়ের করবেন, বাকিটা কোর্ট দেখে নেবে। এরপর বলছে টু প্রাইভেসি অফ হিজ করেসপন্ডেন্স আর আদার মিনস অফ কমিউনিকেশন। এইটা খুবই ইম্পর্টেন্ট। এই পার্টটা রিসেন্ট টাইমসে অনেক বেশি ফোকাস পেয়েছে, রাইট টু প্রাইভেসি অফ করেসপন্ডেন্স অ্যান্ড আদার মিনস অফ কমিউনিকেশন, বিকজ সোশ্যাল মিডিয়াতে এসে ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যম বা বিভিন্ন ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট বা ইন্টারনেট ইন জেনারেল, অনেক সময় আমাদের অনেক পার্সোনাল ডেটা যেইভাবে তারা নিয়ে যাচ্ছে, সেইভাবে করে যেটা হচ্ছে যে এই কাজটা তারা করতে পারে না কিনা, অবশ্যই তারা করতে পারে না। রাইট টু প্রাইভেসি আমাদের লঙ্ঘন হচ্ছে। রাইট টু প্রাইভেসি ইজ আ ফান্ডামেন্টাল রাইট, যদিও এলাবোরেট কোন হেডিংয়ের আন্ডারে সেটা আসে নাই, তবে সেইটার এক্সপ্রেস প্রভিশন আমাদের কনস্টিটিউশনে আছে। ইউরোপে আপনারা দেখেছেন জিডিপিআর নামে একটা আইন এসেছে, শক্ত করে মানুষের প্রাইভেসি নিয়ে আলাপ হচ্ছে, অন্যান্য দেশও সেগুলো চেষ্টা করছে। আমরা বাংলাদেশ এখনও সেই দিক থেকে অনেক পিছিয়ে আছি, বাট আমাদের কনস্টিটিউশনাল ডেভেলপমেন্টটা আমি মনে করি যে সামনেই রাইট টু প্রাইভেসি নিয়ে অনেক বেশি ডিসকাশন হবে, এবং এই রাইটের কন্টেন্টটা ডেভেলপ হবে। সাদি মোহাম্মদ শোয়েব বলছে অনেক কনস্টিটিউশনের শাস্তি দেওয়া যেত, মারপিট করার রাইট নাই, ইভেন নেতারাও মারপিট করছে। অবশ্যই মারপিট করার তো রাইট নাই। আপনারা যদি দেখেন এফরে, তারপরে আমি পেনাল কোডে আমার যে স্পেসিফিক প্রভিশনগুলো দেখতে হবে, এইরকম করে যে তারা যেই বেআইনি সমাবেশ নামে একটা অফেন্সি আছে আর কি, যেটা তারা করতে পারে না, এগুলোর আন্ডারে তাদের সবাইকে অ্যারেস্ট করা যায়, সবাইকেই পানিশ করা যায়। বাট অ্যাজ উই নো এই প্রসিডিওরগুলোও অনেক কমপ্লেক্স, এবং এরকম কেসে ইউজুয়ালি এগুলো নিয়ে খুব বেশি কেসও বাংলাদেশে নাই, কেসটা ডেভেলপ করেন, ইন্ডিয়ান কিছু কেস ল আছে আর কি। বাট হ্যাঁ, বেআইনি সমাবেশ একটি আইন দ্বারা একটি অপরাধ, এবং এই অপরাধের শাস্তি আমাদের পেনাল কোডে দেওয়া আছে। Article 44 বলছে রাইট টু মুভ টু দ্য হাইকোর্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ক্লজ 1 অফ আর্টিকেল 2 ইজ ইন ইটসেলফ আ ফান্ডামেন্টাল রাইট দ্যাট ইজ গ্যারেন্টিড। 44-এর এক নিয়ে আমি কথা বলছিলাম, যে এটা একটা ফান্ডামেন্টাল রাইট, এবং যে কোনো ফান্ডামেন্টাল রাইট যদি কারো ভায়োলেট হয়, তা সে সেই রকম কেসে কোর্টে মুভ করতে পারবে, সেটা একটা ফান্ডামেন্টাল রাইট। পুলিশ যদি পরে ওয়ারেন্ট শো করে সার্চ আগে করে, সেটা কি রুলসের এগেইনস্টে যাবে না? পুলিশ পরবর্তীতে ওয়ারেন্ট ইস্যু করতে পারবে না। উইদাউট সার্চ, উইদাউট ওয়ারেন্টের কিছু প্রভিশনস আছে, এমন যে নাই সেটা না, কিন্তু যেরকম কেসে সার্চ ওয়ারেন্ট লাগবে, সেরকম কেসে আগে সার্চ করে পরবর্তীতে ওয়ারেন্ট যদি সে দাখিল করে, সেটা ইললিগাল। এবং এইরকম কেস আমি বলে দিতে চাই যে আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোডের আন্ডারে এরকম অনেকগুলো কনভিকশন আমাদের হাইকোর্ট নালিফাই করে দেয়, জাস্ট বিকজ এরকম এই আইনের এই যে বিধানগুলো সেগুলো মানা হয়নি বলে, যে যেই সার্চটা করা হয় সেটা ইললিগাল সার্চ ছিল, এবং সেই ইললিগাল সার্চ থেকে
প্রাপ্ত যা কিছু এভিডেন্স পেয়েছে সেগুলোকে কোর্ট বলে দিয়েছে যে এগুলো যে সার্চ প্রসেসটা ইললিগাল হওয়ানোর জন্য কোর্ট সেগুলো গ্রহণ করে নাই। এবং এরকম অনেক কেসে আছে বাংলাদেশে যে আসামি শেষমেশ খারিজও পেয়ে গিয়েছে, কারণ তার এই কনস্টিটিউশনাল রাইটটি ভায়োলেট হয়েছিল। সো আইন এতটুকুই পাওয়ারফুল, আবার অ্যাট দ্য সেম টাইম আইনের যে অপব্যবহার হয়, মিসইউজ হয়, অ্যাবিউজ হয়, সেটাও আমাদের অ্যাট দ্য সেম টাইম দেখতে হবে। এরপরে আছে মডিফিকেশন অফ রাইটস ইন রেসপেক্ট অফ ডিসিপ্লিনারি ল। এখানে 45-এ বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশের ডিসিপ্লিন ফোর্সের জন্য প্রত্যেকটা ফান্ডামেন্টাল রাইট আসলে ইকুয়ালি অ্যাপ্লাই করে না, এবং এরকম কেসে ফান্ডামেন্টাল রাইটগুলো লিমিট করা যাবে। এবং সেখানে আমরা বলছি যে অনেক কেসেই আমাদের ডিসিপ্লিন ফোর্সের জন্য সবগুলো ফান্ডামেন্টাল রাইট অ্যাট দ্য সেম টাইম কাজে আসবে না। 46-47 পাওয়ার টু প্রোভাইড ইন্ডেমনিটি, সেভিং অফ সার্টেন লস, এগুলো খুব বেশি এসেনশিয়াল না আর। সো দোজ ওয়ার দ্য ফান্ডামেন্টাল রাইটস। আমি এখন যদি আসি, আমি বলছি যে আর্টিকেল 102 এর আন্ডারে যে রিট জুরিসডিকশন কোর্টের, এইটা কোর্টের কোনো ডিসক্রিশনারি পাওয়ার না, এটা হচ্ছে কনস্টিটিউশনাল অব্লিগেশন অফ দ্য কোর্ট টু গ্র্যান্ট নেসেসারি রিলিফ ওয়ান্স ইট ফাইন্ডস দ্যাট আ ফান্ডামেন্টাল রাইট হ্যাজ বিন ভায়োলেটেড। কারো যদি মৌলিক কোনো অধিকার ক্ষুণ্ণ হয়, কোর্ট তখন কোনো ডিসক্রিশন দেখাতে পারবে না। কোর্টের এটা অব্লিগেশন সংবিধানের আন্ডারে যে তাকে এরকম কেসে তাকে ফান্ডামেন্টাল রাইটটা ভায়োলেট হওয়ার জন্য একটা রিলিফ তাকে দিতেই হবে। এবং এরকম কেসে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস নর্মালি কোনো পাবলিক কর্পোরেশনের এগেনস্টে হয়ে থাকে। আমরা যদি 102 অনুচ্ছেদের যদি 5 নম্বর ক্লজটা যদি আমরা দেখি, এখানে লেখা আছে যে ইন দিস আর্টিকেল আনলেস কন্টেক্সট আদারওয়াইজ পার্সন ইনক্লুড স্ট্যাচুটরি পাবলিক অথরিটি অ্যান্ড এনি কোর্ট অর ট্রাইব্যুনাল other than a court or tribunal established under a law for defense services or discipline force or tribunal under which article 117 applies। তার মানে হচ্ছে যে ইউজুয়ালি কোনো পাবলিক অথরিটির এগেনস্টেই, কোনো গভর্নমেন্ট অথরিটির এগেনস্টেই বা পুলিশ ফোর্স যেটা সেটা একটা পাবলিক অথরিটি, এদের এগেনস্টেই ইউজুয়ালি রিট হয়ে থাকে। দিস ইজ দ্য নর্মাল রুল। একটা এক্সেপশন রুল আছে, আমি সেটা বলছি। একটা কোয়েশ্চেন নিয়ে নেই। তানভীর হাসান বলেছে, ইফ পুলিশ টেক্স ব্রুটাল অ্যাপ্রোচ অন মি ইন কাস্টডি অর রিমান্ড, ইজ দেয়ার এনি অপশন টু ফাইল কেস এগেইনস্ট পুলিশ এক্সেপ্ট গোয়িং টু দ্য পুলিশ হু ডিড ইট? ইয়েস, দেয়ার ইজ দ্য প্রভিশন টু ডু সো। হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন 2013 সাল, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব একটু পরে। এখানে যদি আপনারা দেখেন, যে কোনো ব্যক্তি, মানে আপনি নিজেও না, আপনার হয়ে যে কোনো ব্যক্তি এই মামলাটি করতে পারে, এবং তখন পুলিশের সেই মামলাটির করলে পুলিশের সেই মামলাটি নিতে হবে, অ্যান্ড দ্য অনার্স ইজ অন দ্য পুলিশ টু প্রুভ যে সে টর্চার করেনি। যখন পুলিশের কাস্টডিতে কাউকে টর্চার করেছে বলে অ্যালিগেশন দেওয়া হবে, সেরকম কেসে আপনি অ্যালিগেশন করে আপনার প্রমাণ করতে হবে না যে আপনি ইউ আর টর্চার। ইটস রাদার দ্য পুলিশ হু শুড প্রুভ দ্যাট দে ডিড নট টর্চার। এখানে রিভার্স অ্যাকশনটা কাজ করে। আমি সেই স্পেসিফিক প্রভিশনটা সহ আইনটা আমি একটু পরে আপনাদেরকে কমেন্ট সেকশনে লিঙ্কে দিয়ে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার তানভীর হাসান। এটা সত্যি, আপনারা যখনই দেখবেন পুলিশ ব্রুটালিটির কোনো কেস আসছে, অবশ্যই এই আইনের আন্ডারে মামলা করবেন। এই আইনের আন্ডারে খুব বেশি মামলা এখনো বাংলাদেশে কোনো মামলাই হয়নি, এখনো পুলিশ নিতে চায় না মামলা। কিন্তু পুলিশ মামলা নিতে না চাইলেও আপনারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে ইউ ক্যান গো অ্যান্ড enforce your right under 2013 Act as well as the Constitution। আমি স্পেসিফিক প্রসিডিউরাল যে কথাবার্তাগুলো সেখানে আমি যাচ্ছি না, সেটা আপনারা করতে পারবেন। আমি আইনটি একটু পরেই লিঙ্কে দিয়ে দিব আর কি। তা আমি যেটা বললাম যে ইউজুয়ালি পাবলিক বডির এগেনস্টেই, পাবলিক অথরিটির এগেনস্টে রিট করা যায়। তবে বিশেষ ক্ষেত্রে প্রাইভেট পার্টির বিরুদ্ধেও রিট করার অনুমতি দেওয়া হয় যদি সেই প্রাইভেট পার্টি কোনো পাবলিক নেচারের কাজ করে থাকে। যেমন বেসরকারি কিছু সংগঠন বিশেষ জনগুরুত্বপূর্ণ কিছু কাজ করে বা সরকারের করার কথা এমন কিছু কাজ যদি তারা করে থাকে, সেই রকম কেসে জুডিশিয়াল রিভিউর আওতায় সেই প্রাইভেট বডির কেউ আনা যাবে। এইটার খুব পপুলার একটা মামলা হচ্ছে লিবার্টি ফ্যাশন ভার্সেস অ্যাকর্ড, বাংলাদেশে 2018 সালের একটি মামলা। আমি মামলার ডিটেলসে এখন যাব না। এটা বাংলাদেশে এরকম 3টা মামলা আছে, রোকেয়া আক্তার ভার্সেস ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ 2010 সালের, মৌলানা আব্দুল হাকিম ভার্সেস বাংলাদেশ গভর্নমেন্ট 2014 সালের, এবং লিবার্টি ফ্যাশনে যে কথাটা বললাম। এটা নিয়ে একটি খুব সুন্দর একটি আর্টিকেল আছে অনলাইনে, আমি আর্টিকেলটা আপনাদেরকে কমেন্ট সেকশনে দিয়ে দিব। যে অ্যাকর্ড ছিল গ্রুপ অফ অর্গানাইজেশনস বিদেশ থেকে, যারা হচ্ছে আপনার বাংলাদেশের তাজরিন গার্মেন্টসে আগুনের পরে এবং সাভারের যখন গার্মেন্টস ধসে যায় 2013 সালে, এই দুটা সিচুয়েশনের পরে তারা বাংলাদেশের লেবার সেক্টরে এসে অনেক তদারকি শুরু করে, এবং তাদের তদারকির ফলে অনেকগুলো গার্মেন্টস যারা লেবার কোডস বা যারা আইনের অনুযায়ী সেফটি মেজার্সগুলো নিচ্ছিল না,
তাদেরকে তাদের লাইসেন্স তারা বাতিল করা শুরু করে, এবং এরকম কেসে তারা সংক্ষুব্ধ হয়ে সেই গার্মেন্টসগুলোই সেই ফ্যাক্টরিগুলোই মামলা করে দেয় অ্যাকর্ডের এগেনস্টে। কোর্টের কাছে একটি কোয়েশ্চেন আসে যে অ্যাকর্ড তো একটা পাবলিক বডি না, তাহলে তাদের এগেনস্টে রিট কিভাবে আসে? তখন কোর্ট বলে যে তারা পাবলিক বডি না হলেও অ্যাকর্ড যে কাজটি করছে দ্যাট ইজ অফ একটা জনগুরুত্বপূর্ণ কাজ, বা সরকারের কোনো এজেন্সি করার কথা তারা সেরকম কাজ করছে, যে তদারকির যে কাজটা তারা যেহেতু সেই কাজটা করছে, সেহেতু লিবার্টি ফ্যাশনের মামলাটা কোর্ট নেয়। এখানে আরেকটা কথা আমি বলে দিতে চাই, হৃদয় তাজাল্লি, রিমান্ডের অর্ডার থাকলে কি এটা কাজ করবে? অবশ্যই। আপনারা দেখবেন রিমান্ড ইটসেলফ কিন্তু ইললিগাল না বাংলাদেশে, এবং এটা রিট পিটিশনের আন্ডারে আমি একটু পরে ডিসকাস করতাম, আপনি বলাতে আমি আসছি। ব্লাস্টের একটা মামলা আছে 2003 সালে, একটা মামলা করেছিল 90 দশকের শেষের দিকে। আইইউবির একটা স্টুডেন্টকে পুলিশ রাস্তায় গ্রেপ্তার করে, তাকে টর্চার করার ফলে সে মৃত্যুবরণ করে। এটা নিয়ে ব্লাস্ট সহ কয়েকটা মানবাধিকার সংগঠন একটি রিট পিটিশন ফাইল করে কোর্টের কাছে। কোর্ট তখন বলে যে এইরকম সার্টিন কেসে অনেকগুলো গাইডলাইন দেয় পুলিশকে ফলো করার জন্য রিগার্ডিং অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। সেই গাইডলাইনের আন্ডারে আসে যে রিমান্ডের ক্ষেত্রেও, রিমান্ডে নিলেও সেটা জেলে এমন একটা জায়গায় হবে যেখানে একটা কাচের দেওয়াল বা ওরকম একটাই থাকবে, যেটার অপোজিটে আপনাকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে, এবং এই সাইডে আপনার লয়ার বসে থাকবে, যাতে আপনাকে কি করা হচ্ছে, আপনার এগেইনস্টে কি অ্যাকশন নেওয়া হচ্ছে সেইটা সে দেখতে পায়। এবং রিমান্ডের ক্ষেত্রে যদি আপনাকে টর্চার করা হয়, সাথে সাথেই আপনি আপনার 2013 আইনের আওতায় এসে আপনি একটা মামলা ফাইল করতে পারবেন। তার মানে রিমান্ড ইটসেলফ ইজ নট ইললিগাল, হাউএভার রিমান্ডে যে টর্চার করাটা হয় সেইটা হচ্ছে ইললিগাল। এটা আমাদের বুঝে রাখা প্রয়োজন। এখন আমি যদি আরো ফাইনাল ডিসকাশনে যাই আর কি, এখানে হচ্ছে আমি 101 এবং 102 এর অনেক কিছুই আমি আপনাদেরকে বলে ফেলেছি। একটা পার্টি খালি বাকি আছে, যে 102 এর আন্ডারে কোর্ট কি কি রিলিফ দিতে পারে। এটা হচ্ছে, এবং এটার পরে আমি যাব আরেকটা ডিসকাশনে যে কারা সংক্ষুব্ধ ব্যক্তি। তো প্রথমত কিছু 102 এর আন্ডারে কোর্টের হোয়াইট পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে যে court can forge new tools and devise new remedies to develop new principles of liability for vindicating fundamental rights. কোর্টকে পাওয়ার দিয়ে দিয়েছে যে তারা বিভিন্ন টাইমে বিভিন্ন টুলস বা বিভিন্ন রকম মেকানিজমস ডেভেলপ করতে পারে আপনাদেরকে 102 এর আন্ডারে যদি কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয় তার সেই রাইটটাকে ভিন্ডিকেট করার জন্য। এছাড়াও ইনজাংটিভ রিলিফ দিতে পারে, যেটা আমরা জানেন কাউকে কোনো কাজ থেকে বিরত থাকার জন্য বলছে। রেমেডিয়াল রিলিফ দিতে পারে, যে আপনার একটা রাইট ভায়োলেট হয়ে গিয়েছে, যাতে দ্যাট পার্টিকুলার অর্গানাইজেশন গিভস ইউ দ্যাট রিলিফ। ইনজাংটিভ রিলিফের একটা এক্সাম্পল হচ্ছে যে আপনার বাসস্থান আপনাকে একটা অফিস থেকে, পাবলিক অফিস থেকে সরানো হচ্ছে, বা আমি আরো ইজিলি বলি, কারো রাইট টু রিলিজিয়ন ব্যাহত হচ্ছে, কোর্ট তখন ওই পার্টিকুলার পাবলিক বডিকে ইনজাংটিভ একটা অর্ডার দিতে পারে যে এই কাজ থেকে তারা যাতে বিরত থাকে, যাতে আমার রাইট টু রিলিজিয়ন যাতে তারা ভায়োলেট না করে, বা আমার রাইট টু রিলিজিয়ন ভায়োলেট হয়ে গিয়েছে, এখন যাতে একটা রেমিডিয়াল মেজার দেয়। ফর এক্সাম্পল, আমাকে একটা সার্টেন রিলিজিয়াস ফাংশন বা একটা রিলিজিয়াস একটা সেরেমনি করতে দেওয়া হচ্ছে না, তখন রেমিডিয়াল মেজার অনুযায়ী আমাকে সেটা করতে দেওয়া হবে, এবং কোর্ট বলে দেবে সেই পাবলিক বডিকে যাতে আমি সেই কাজটা করি, তারা যাতে সেই জিনিসটা ফ্যাসিলিটেট করে। এছাড়া কস্ট অ্যান্ড ড্যামেজেস আছে, যে ক্ষতিপূরণ দেওয়া, অ্যাওয়ার্ডিং কম্পেনসেশন, যেটা কনস্টিটিউশনাল টর্ট নামে বাংলাদেশে বেশ পপুলারিটি পেয়েছে রিসেন্টলি। আপনারা হয়তো অনেকগুলো কেস দেখে থাকবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কেসটা সেটা হচ্ছে, আপনারা যদি খেয়াল করে থাকেন 2015 সালে শিশু জিহাদ নামে একটা বাচ্চা ছেলে একটা পাইপে পড়ে যায়। পাইপে পড়ার ফলে তাকে ওখান থেকে উঠিয়ে আনতে অনেক সময় লাগে, বাই দ্যাট টাইম সে মারা যায়। প্রথমে বাংলাদেশ ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিস বলে ভিতরে কোনো হিউম্যান বিং এর কোনো অস্তিত্বই নেই, কিছু তেলাপোকা তারা দেখতে পেয়েছিল। পরবর্তীতে দেখা যায় যে না, সেখানে একটা বাচ্চা ছিল, কিছু ভলেন্টিয়াররা এসে তাকে একটা খাঁচা দিয়ে তুলে আনে। এই কেসটি হাইকোর্ট ডিভিশনে যায়, এবং হাইকোর্ট ডিভিশন বাংলাদেশ ফায়ার, ডিফেন্স অ্যান্ড সিভিল সার্ভিসকে 20 লাখ টাকা জরিমানা দিতে বলে জিহাদের ফ্যামিলিকে, এবং তারা আলটিমেটলি গত 2019 সালে 2018 সালে ইফ আই এম নট রং, সেই 20 লাখ টাকা তারা ক্ষতিপূরণ দিয়েও থাকে। তো ক্ষতিপূরণ দেওয়াটা কনস্টিটিউশনাল টর্ট যেটা, সেটাও ইজ আ নেচার অফ রিলিফ দ্যাট দ্য কোর্ট ক্যান গিভ আন্ডার দিস সেকশন। তানভীর হাসান, ইন রিমান্ড মেন্টাল টর্চার, আই মিন সাইকোলজিক্যাল প্রেশার অ্যান্ড ড্রাগ হিপনোসিস কি লিগাল? না, সাইকোলজিক্যালিও আপনাকে টর্চার করা যাবে না। ড্রাগ হিপনোসিস তো অফকোর্স, ড্রাগ হিপনোসিসের ব্যাপারটা আমি নিজে থেকে বলতে পারছি না বিফোর আই সি দ্য লিগাল প্রভিশনস, বাট সাইকোলজিক্যাল, ফিজিক্যাল, এনি সর্ট অফ টর্চার ইজ ব্যান্ড,
অ্যান্ড অ্যাজ ইউ নো এগুলা এই বইয়ে আছে, আসলে ওই ইন প্র্যাকটিস আসলে নাই। আমরা আশা করবো ইন প্র্যাকটিস এগুলো হয়ে যাবে। তো নেচার অফ রিলিফ আমরা বলে দিলাম। এখন আসি ফাইনাল যে কথাতে, যে তার মানে কি ভাই আপনি এতক্ষণ যা বললেন, তার মানে কারো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, আমি কি দৌড় দিয়ে কোর্টে যাব? এটার অ্যান্সার অ্যাট দ্য সেম টাইম ইয়েস অ্যান্ড নো। ইয়েস কোন ক্ষেত্রে, নো কোন ক্ষেত্রে, আমি সেটা বলে দিই। 102(1) আন্ডারে, 102(1) আন্ডারে বলছে অন দি অ্যাপ্লিকেশন অফ এনি পার্সন অ্যাগ্রিভড, মানে কোনো ব্যক্তিকে সংক্ষুব্ধ হতে হবে, এবং তারপরেই সে যদি সংক্ষুব্ধ হয়ে থাকে তখনই সে যাবে এরকম রিট পিটিশনটা দায়ের করতে। 102 আন্ডারে বলছে যে রিট অফ হ্যাবিয়াস কর্পাস এবং কো ওয়ারেন্টো, যার মানে কোনো সরকারি অফিস কেউ ধরে আছে যেটা তার ধরে থাকার কথা না, বা হ্যাবিয়াস কর্পাস কাউকে ইলিগালি ডিটেন করা হয়েছে তাকে কোর্টের সামনে প্রেজেন্ট করা লাগবে, এইরকম দুইটা সিচুয়েশনেই একমাত্র যে কোনো ব্যক্তি আসতে পারবে, তাকে সংক্ষুব্ধ হওয়া লাগবে না। বাকি সব রিটের ক্ষেত্রে অবশ্যই তাকে সংক্ষুব্ধ হতে হবে। এবং অ্যাগ্রিভড পার্টি নিয়ে আমি আমার ফাইনাল ডিসকাশনটা আজকে আমি করব, যে বাংলাদেশের সংক্ষুব্ধ ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে এবং এইটার ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে। বাংলাদেশের প্রথম ডেভেলপমেন্ট সংক্ষুব্ধ ব্যক্তির ক্ষেত্রে হয় কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ 1974 সালের একটা কেসে। বেরুবাড়ির একটা ট্রিটি হয় ইন্ডিয়ার সাথে, মুজিব ইন্দিরা চুক্তি নামে সেটাকে বলা হয়, যে বাংলাদেশের সার্টেন পার্টস এবং ইন্ডিয়ার সার্টেন পার্টসের অদল বদল করা হবে আর কি, এটা নিয়ে। সেইটা নিয়ে কাজী মুখলিসুর রহমান সাহেব একটা রিট পিটিশন দায়ের করেন যে বাংলাদেশের কিছু টেরিটরি যদি ছাড়তে হয় সেটা গভর্নমেন্ট এভাবে ছাড়তে পারে না, এবং এটা ছাড়তে হলে তার রাইট টু মুভমেন্ট ভায়োলেট হবে আন্ডার আর্টিকেল আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস পার্ট চ্যাপ্টার। এবং কোর্ট সেই কেসে যদিও তার রিট পিটিশনটাকে বাতিল করে দেয়, তবুও তাকে কোর্ট লোকাস স্ট্যান্ডি দেয়, মানে তাকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে কোর্ট গ্রহণ করে। কেননা যদিও সে নিজে ডিরেক্টলি অ্যাফেক্টেড না, বাট অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ তার রাইট টু মুভমেন্ট ব্যাহত হতে পারে, এইটার জন্যই তাকে স্ট্যান্ডিং দেওয়া হয়। তার মানে হচ্ছে কাজী মুখলিসুর রহমানের ব্যাপারটি দেখুন, বেরুবাড়ির যদি একটা সার্টেন অঞ্চল চুক্তির মাধ্যমে যদি ইন্ডিয়ার কাছে চলে যায়, সে কিন্তু বেরুবাড়ি অঞ্চলে থাকছেও না, সে বেরুবাড়ি অঞ্চলের বাসিন্দাও না, বেরুবাড়ি অঞ্চলে তার কোনো ব্যবসাও নেই। এরপরেও সে এই বিষয়ে রিট করতে যায় এবং কোর্ট তাকে স্ট্যান্ডিং দেয়, কেননা সে বাংলাদেশের একজন সিটিজেন এবং সে প্রমাণ করে যে তার রাইট টু মুভমেন্ট থ্রু দি এন্টায়ার কান্ট্রি উইচ ইজ আ কনস্টিটিউশনাল রাইট, সেই রাইটটি ব্যাহত হচ্ছিল। এই জন্যই তাকে কোর্ট স্ট্যান্ডিং দেয়। এটার পরে সেটা হয় বাংলাদেশে মার্শাল ল চলে আসার ফলে বহু বছর কনস্টিটিউশনের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জুডিশিয়াল রিভিউ বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম বন্ধ থাকে। মার্শাল ল উঠে যাওয়ার পর 1991 সালে যখন আবার ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফেরত আসে, তখন একটা কেস হয় বাংলাদেশ সংবাদপত্র পরিষদ ভার্সেস বাংলাদেশ 91 সালে। কিন্তু এই কেসে বাংলাদেশ সংবাদপত্র পরিষদকে এই কেসে তারা লোকাস স্ট্যান্ডি দেয়নি। আমি এই কোয়েশ্চেন, এটার আগে আমি একটা কোয়েশ্চেন পেয়েছি রেদওয়ান জাকির অন্তু, আমরা অনেক সময় দেখি বন্দুক যুদ্ধে অনেক বিচার বহির্ভূত হত্যা করে বাংলাদেশের এক্ষেত্রে সাফিসিয়েন্ট চেক অ্যান্ড ব্যালেন্স আছে কি না। প্রথমত আমরা যদি দেখি বিচার বহির্ভূত হত্যা, বাংলাদেশে হত্যাকাণ্ড ইটসেলফ ইজ ইলিগাল, কাউকেই আপনি হত্যা করতে পারবেন না। এবং বিচার বহির্ভূত হত্যা তো ইট ইটসেলফ বলে দিচ্ছে যে বিচার বহির্ভূত। একমাত্র রাইট টু লাইফ যেটা আর্টিকেল 31 এর আন্ডারে, ইট ইজ আ গ্যারেন্টিড ফান্ডামেন্টাল রাইট, এবং এই রাইটটি অনলি ওই কেসেই ভায়োলেট করা যাবে যখন কোর্ট আপনাকে বলে দিচ্ছে যে তার রাইট টু লাইফটাকে নিয়ে নিতে হবে, অর্থাৎ মৃত্যুদণ্ড কাউকে দিচ্ছে তখনই। এছাড়া পুলিশ নিজে থেকে কাউকে গুলি এইভাবে নিয়ে বিচার বহির্ভূত এনকাউন্টার যেটাকে বলে, এটা পুরো বন্দুক যুদ্ধ, এগুলো কখনোই করতে পারবে না। রাইট টু সেলফ ডিফেন্স ইজ অ্যানাদার থিং, যে আপনি সেলফ ডিফেন্সে কাউকে গুলি করলেন, সেটা যেন তারা আহত হয়ে পরবর্তী তারা নিহত হলো। কিন্তু আপনারা যদি দেখে থাকেন 2004 সালের পর থেকে র্যাব যখন বাংলাদেশে আসে, প্রথম এনকাউন্টার থেকে শুরু করে পরবর্তী আজকের পর্যন্ত যেই এনকাউন্টারগুলো আছে, প্রত্যেকটা এনকাউন্টারে আমরা একটা মেসেজ দেখতে পাই যে অমুক আসামিকে নিয়ে তারা আসামির সেই ডেরায় যায়, যাওয়ার সময় আসামির যারা থাকে তার সাথে তার সাঙ্গপাঙ্গরা গুলি করা শুরু করে, পুলিশ ফিরতি গুলি করে, সেই গুলির সময় সেই আসামি মারা যায়। এটা টেমপ্লেট, খালি আসামির নাম, স্থান, কাল, পাত্র এগুলো খালি চেঞ্জ করা হয়। দিস ইজ টোটালি ইলিগাল, এটা করার কথা না। এবং আমি তো বললাম হেফাজতে নির্যাতন ও মৃত্যু নিবারণ আইন, এখানে মৃত্যু কথাটা এই জন্যই বলা আছে। এইটা যখন হয় তখন 2013 অ্যাক্টের আন্ডারে অবশ্যই আপনারা মামলা করতে পারবেন। ওয়ান্স এগেন আমি একটা জেনারেল নোট অফ প্রিকশন, এটা আগে দেওয়া উচিত ছিল, আমি আগে দিতে পারিনি। দিস শুড নট সার্ভ অ্যাজ ইউর লিগাল অ্যাডভাইস, দিস ইজ নট আ লিগাল অ্যাডভাইস, দিস ইজ জাস্ট মি স্টেটিং দ্য
লিগাল প্রভিশনস, আমি আইনের ধারাগুলো জাস্ট বলে যাচ্ছি। এরকম যদি কারো কেস হয়ে থাকে, কারো যদি আইনি পরামর্শ হয়ে থাকে, আপনারা অবশ্যই আইনজীবীর কাছে যাবেন বা এমন আইনি পরামর্শ দেয় এমন কোনো সংস্থার কাছে যাবেন। আমার এই ডিসকাশনটাকে আপনি আইনি পরামর্শ হিসেবে অবশ্যই গ্রহণ করবেন না, কারণ আমি আপনার কেসের ফ্যাক্টস জানি না, আমি জাস্ট অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেন্স আমি অ্যান্সার করছি। সো ডু নট টেক দিস অ্যাজ লিগাল অ্যাডভাইস অর লিগাল কাউন্সিল প্লিজ। এরপরে আমি যেটা যাই আর কি, বাংলাদেশের গ্রোথ অফ অ্যাগ্রিভ পার্সনে যেখানে যায় আর কি, যে অ্যাবিউজ হয়, তার মানে দেখা যায় অ্যাগ্রিভ পার্সন যেটা থাকে তখন একটা কথা হয়ে যায় যে কেউ কোর্টে আসতে পারবে নাকি। তখন বলে দেয় যে বাংলাদেশের কোর্ট সবসময় বলে দিয়েছে যে না, কোর্টে আসার জন্য তাকে সংক্ষুব্ধ হতে হবে, তার একটা পার্টিকুলার রাইট ভায়োলেট হয়ে থাকতে হবে, বা তার কোনো পার্টিকুলার রাইট ভায়োলেট না হলেও অ্যাজ আ কনস্টিটিউশনাল একটা রাইট যেটা অন্যের ভায়োলেট হয় সেটা নিয়ে তার সংক্ষুব্ধ হতে হবে। সেই ডিসকাশনটা, সেই ডিসিশনটা অ্যাকচুয়ালি আসে যখন মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ নামে 1997 সালের একটা মামলা হয় আর কি। আমি আগামীতে আপনাদের আরেকটা সেশন নিব অন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল ল, যেখানে আমি এই কেসের উপরে আরো বিস্তারিত বলবো। তবে মহিউদ্দিন ফারুকের কেসে পার্সন অ্যাগ্রিভডের যে ডেফিনেশনটা সেটাকে আরো অনেক ওয়াইড করে দেওয়া হয়, এবং এখন বলা হয় আ পার্সন হুজ হার্ট ব্লিডস ফর হিজ ফেলো হিউম্যান বিংস। তার মানে আরেকজন ফেলো হিউম্যান বিইংয়ের কোনো একটা রাইট ভায়োলেট হওয়ার পরে যে নিজে সংক্ষুব্ধ হয়, যে নিজে ব্যথিত হয়, সে নিজে কষ্ট পায়, এবং সে এসে হাইকোর্টের কাছে তাদের ফান্ডামেন্টাল রাইট আপহোল্ড করার জন্য 102(1) আন্ডারে আসে, তাকে কোর্ট অবশ্যই শুনবে এবং তার কেসটা কোর্ট অবশ্যই নিবে। ইফাজ রহমান ভাই, এই লাইভের গুরুত্বপূর্ণ কেস রেফারেন্সগুলো একটু দিবেন প্লিজ, ডিএলআর থেকে বা গুগলে যদি ব্রিফ থাকে। অবশ্যই ভাইয়া, আমি এই লাইভটার শেষে ভাইয়া আমি আপনাদেরকে সবগুলো কেস, সবগুলো আইনের রেফারেন্স আমি কমেন্ট সেকশনে অবশ্যই দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ মনে করানোর জন্য আর কি। তো যেটা বলছিলাম, এবং 1997 ওই কেসের পরে আস্তে আস্তে 90 দশকের পর থেকে আজ পর্যন্ত অ্যাগ্রিভ পার্সনের একটা লিবারালাইজড ইন্টারপ্রিটেশন আমরা পেয়েছি। 1999 সালে কোর্ট বলে দেয়, নাসিরুদ্দিন ভার্সেস সেক্রেটারি এলজিআরডি কেসে বলে দিয়েছে, আ পার্সন হু ইভেন উইদাউট বিইং পার্সোনালি অ্যাফেক্টেড, যে নিজে অ্যাফেক্টেড হয়নি, যে নিজে সংক্ষুব্ধ হয়নি, হ্যাজ সাফিসিয়েন্ট ইন্টারেস্ট ইন আ ম্যাটার ইন ডিসপিউট ইজ পার্সন অ্যাগ্রিভড। এবং পরবর্তীকালে বহু বছর ধরে কে পার্সন অ্যাগ্রিভড, কে পার্সন অ্যাগ্রিভ না, কার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে, কার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট নাই, এটা নিয়ে অনেক মামলা হয়েছে। প্রত্যেক বছরই এটা নিয়ে মামলা হচ্ছে। প্রত্যেকটা রিট পিটিশনেই এই কোয়েশ্চেনটাই প্রথমে পিটিশনারকে জিজ্ঞেস করে যে আপনার স্ট্যান্ডিং কি, আপনি অ্যাগ্রিভড কি না, আপনার লোকাল স্ট্যান্ডিং আছে নাকি, বা আপনার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে নাকি। সেই ডিসকাশনে আমি যাব না, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, এবং আমি যেহেতু শেষ করে দিচ্ছি এখনই, একটা কেস দিয়ে আমি শেষ করব, যেই কেসটা এখন ল হিসেবে আমরা স্থান পেয়েছে। আপনারা এখানে মনে রাখবেন যে বাংলাদেশের সংবিধানের 111 নং অনুচ্ছেদ এই কথাটা বলে দিচ্ছে যে দ্য ল ডিক্লেয়ার্ড বাই অ্যাপিলেট ডিভিশন শ্যাল বি বাইন্ডিং অন হাই কোর্ট অ্যান্ড ল ডিক্লেয়ার্ড আইদার ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট শ্যাল বি বাইন্ডিং অন অল কোর্ট সাবঅর্ডিনেট টু ইট। তার মানে সুপ্রিম কোর্টের যে ডিসিশনগুলো, সেই ডিসিশনগুলো ইজ বাইন্ডিং অন অল, এবং প্রেসিডেন্ট হিসেবে এগুলাও আইনের ডেফিনেশনের আন্ডারে আসে। সেই হিসেবেই ইফ আই এম নট রং 2013 সালে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ভার্সেস আবু সাইদ খান এই কেসে তৎকালীন চিফ জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা সাহেব যেই মামলার রায়টি দিয়েছেন, সেটা দিয়ে উনি লোকাল স্ট্যান্ডির কিছু গাইডলাইন দিয়ে দিয়েছেন, 14টি গাইডলাইন, যেটা ফলো করে এখন আর কি বাংলাদেশের রিট পিটিশনের ক্ষেত্রে যারা অ্যাগ্রিভড পার্সন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি, সে সংক্ষুব্ধ নাকি না, তাকে কোর্ট শুনবে নাকি না, এই মামলার 14টি গাইডলাইনের আন্ডারে তাদেরকে এখন চেক করা হয়, এবং এইটাই কারেন্ট ল। সাদি মোহাম্মদ শোয়েব, একটা ছোট ইনফরমেশন দিতেন ভাইয়া, এই লকডাউনের সময় কোর্ট এসব পিটিশন নিতে অ্যাভেলেবল কিনা। ভাইয়া আনফর্চুনেট টু সে, এবং এটা নিয়ে আপনি যদি আইন অঙ্গনের কিছু ডিসকাশন শুনেন, কোর্ট এই কেসে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে, যেটা কোর্ট বন্ধ থাকতে পারে না। কোর্ট ইজ নট ইন ভ্যাকেশন, কিন্তু কোর্টকে ভ্যাকেশনে পাঠানো হচ্ছে। অ্যান্ড ইভেন ওয়েন দ্য কোর্ট ইজ ইন ভ্যাকেশন, ভাই আমাদের কোর্ট কিন্তু ভ্যাকেশনে থাকলেও একটা ভ্যাকেশন বেঞ্চ সবসময় কোর্টে বসে থাকে যারা পিটিশনগুলো শুনে। এখন এই স্টেজে যেটা হয়েছে, কোর্ট যেহেতু ফিজিক্যালি অপারেট করতে পারছে না অ্যাজ ইউ নো, কিন্তু ভার্চুয়ালিও যদি কোর্ট না হয়, তাহলে ভাই মানুষের প্রত্যেক দিন যে এক একজনের ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, এমন অনেক ইনস্টেন্স আছে ভাইয়া। 25শে মার্চ থেকে ভাইয়া কোর্ট পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এটার আগে 25 তারিখে অনেকজন আসামির
বেইল অর্ডার হাইকোর্ট থেকে গিয়েছে, সেই বেইল অর্ডারগুলো জেলে যায়নি বলে 25 মাস থেকে ভাইয়া আজকে আপনার হচ্ছে 2 মে তারা জেলে এখনো আছে। সে কিন্তু জেলে আর একদিনও তার থাকার কথা না, প্রত্যেকটা সেকেন্ডে তার রাইট ভায়োলেট হচ্ছে। কিন্তু আমাদের কারেন্ট সিচুয়েশনে কোর্ট যেহেতু চলতে পারছে না, সেজন্য এই একটা ভ্যাকিউমের মধ্যে আমরা চলছি। দিস ইজ আ কনস্টিটিউশনাল কোয়েশ্চেন অ্যান্ড ইস্যু অফ গ্রেভ ইম্পর্টেন্স, যেটাই আমরা এখন আসলে কিছু করতে পারছি না, কারণ আমাদের ই কোর্ট বা ভার্চুয়াল কোর্ট চালানোর মতো ইনফ্রাস্ট্রাকচার নাকি নাই আমরা শুনছি। কিন্তু এরকম থাকতে পারে না, কোর্ট এরকম ভ্যাকুয়ামে কখনোই থাকতে পারে না। একটা ভ্যাকেশন বেঞ্চ সবসময় থাকতে হয়, নাহলে প্রত্যেক সেকেন্ডে মানুষের ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে সেখানে কোর্টেরই এখন দায় হচ্ছে যে তারা কেন মানুষের ফান্ডামেন্টাল রাইটসগুলো শুনছে না। তো আমি খুব বেশি আর কথা আগাবো না, 11টা 21 বেজে গিয়েছে, আমি এখনই শেষ করে দিচ্ছি যে আবু সাইদ কেসে কোর্টের 14টা গাইডলাইন দিয়ে দেয়। আমি সেই গাইডলাইনগুলোর একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। বাট এই গাইডলাইনের মধ্যে কয়েকটা জিনিস আমি বলে দিতে চাই যে এখানে একটা সার্টিন বলা হচ্ছে যে the court which considering question of bona fide in a particular case will have to decide why the affected party has not come before it, and if it finds no satisfactory reason for non-appearance of such affected party, it may refuse to entertain the petition. এটা খুবই ইম্পর্টেন্ট যে যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আসতে পারে বা যে কোনো ব্যক্তি আসতে পারে কোর্টের কাছে রিট পিটিশন নিয়ে, কিন্তু তাকে শোনার সময় কোর্ট জিজ্ঞেস করবে যে যারা সংক্ষুব্ধ তারা কেন আসছে না, এবং যদি কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দেয় বা যদি তারা কোর্টে আসতে পারে বাট আসতে পারার সুযোগ থাকার পরেও সেই ব্যক্তি যার রাইট ভায়োলেট হচ্ছে সে আসছে না কিন্তু আরেকজন আসছে, এরকম কেসে কোর্ট ইউজুয়ালি চাইলে পিটিশনারকে নাও শুনতে পারে, পিটিশনারকে স্ট্যান্ডিং নাও দিতে পারে। এবং পার্সন অ্যাগ্রিভডের আরও অনেক একটি এলাবোরেট কনসেপ্টে 11 নম্বরে বলে দিয়েছে, নো পিটিশন শ্যাল বি এন্টারটেইনড চ্যালেঞ্জিং পলিসি ম্যাটার্স অফ দি গভর্নমেন্ট, ডেভেলপমেন্ট ওয়ার্কস বিং ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট, অর্ডার অফ প্রমোশন, ট্রান্সফার অফ পাবলিক সার্ভেন্টস, ইম্পোজিশন অফ ট্যাক্সেস বাই কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ পদ্মা সেতু নিয়ে যেটা হলো, পদ্মা সেতু নিয়ে কেউ কোনো অ্যাকচুয়ালি রিড করা এটা আন্ডার আর্টিকেল 11 পারবে না, কারণ এটা একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক ক্যারিড আউট বাই দ্য গভর্নমেন্ট। কোনো পলিসি ম্যাটারে গভর্নমেন্ট সার্টেন কিছু পলিসি নিচ্ছে, সেটা নিয়েও ইউজুয়ালি নর্মালি কেউ রিড করতে পারবে না। বাট সেইগুলো যদি আমি বললাম 102(2)(1)-এর আন্ডারে ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট করে বা 102(2)-এর আন্ডারে জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে যায়, সেরকম পার্টিকুলার কেসে নর্মালি কেউ চাইলে এবং কোর্ট যদি স্যাটিসফাইড হয় তখন কোর্ট রিট পিটিশন শুনতে পারে। আমি ডিসকাশনে আর বাড়াবো না, আমি এইটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জাস্ট একটা জিনিস বলে দিতে চাই, এনি পার্সন অ্যাগ্রিভডের টোটাল কনসেপ্ট হচ্ছে যে কেউ একজন ব্যক্তি অন্য সিটিজেনের কোনো একটা রাইট ভায়োলেট হয়েছে সেটা নিয়ে সে ব্যথিত এবং সেইটা নিয়ে সে বনাফাইড, মানে কোর্টের সময় নষ্ট করার জন্য না, যেটা আমি বললাম হাতির কেসে যেটা হয়েছে, বা যেটা আমি বললাম যেরকম অনেক কেসে যে আমি সংক্ষুব্ধ, আমি কোর্টে আসছি না বাট আমার কোর্টে আসার সুযোগ রয়েছে, এরপরেও দেখা যাচ্ছে যে আরেকজন চলে আসছে, এরকম কেসে কোর্ট ইউজুয়ালি কোর্টের প্রসিডিউর যাতে অ্যাবিউজ না হয়। আপনারা অনেকেই জানেন আমাদের হাইকোর্ট, আমাদের মানে সুপ্রিম কোর্ট মানে অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্টে হাজার হাজার মামলার জট পড়ে আছে। এই জন্যই কোর্ট বলছে যে এরকম, এবং কোর্ট এসব মানুষকে বিজি বডি বলছে, এরকম ফালতু বিষয়ে কোর্টের কাছে যাতে কেউ কখনো রিট করতে না আসে, এবং কোর্ট উইল only entertain such petition to protect basic human rights of disadvantaged citizens who are unable to reach the court due to illiteracy or monetary helplessness। অর্থাৎ যারা পাচ্ছে না, যাদের সুযোগ নেই, যারা জানে না, অনলি তাদেরকে রিপ্রেজেন্ট করতে আপনি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন দিতে পারেন। পরিশেষে আমি বলতে চাই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যেই পারভিউটা এটা খুবই লম্বা, খুবই বিস্তৃত। এই 1-1.5 ঘন্টার আলাপে আসলে আমার পক্ষে এটা শেষ করা বা কন্টিনিউ করা আসলেই ইম্পসিবল। আমি তাও চেয়েছি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু সম্ভব আপনাদের সাথে ডিসকাস করার জন্য। ইফ ইউ ওয়ান্ট আমি ফিউচারে এই বিষয়ে আরও সেশন নিতে পারবো। ইফ ইউ ওয়ান্ট আমি যেটা করব আপনাদেরকে আফটার আই এম ডান, হয়তো একটু দেরি হতে পারে, আজকে নাও দিতে পারি, বাট এই কমেন্ট সেকশনে আপনারা খোঁজ রাখবেন। আমি যেই মামলাগুলো আমি কথা বললাম বা যেই লিটারেচারগুলো আমি রেফার করলাম সেইগুলো আমি অবশ্যই কমেন্ট সেকশনে পরবর্তীকালে আমি দিয়ে যাব, রেফারেন্সগুলো, লিঙ্কগুলো দিয়ে যাব আমি অবশ্যই। এবং আর্টিকেল 102 আপনারা চাইলে গুগল করতে পারেন, রিট পিটিশন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, জুডিশিয়াল রিভিউ ইন বাংলাদেশ, অনেক লিটারেচার পাবেন অনলাইনে অ্যাভেইলেবল, আপনারা যদি পড়তে চান পড়তে পারবেন। ইমতিয়াজ এইচ আসিফ, আইডেন্টিটি হাইড করে কি কেউ রাইট ভায়োলেশনের কেস করতে পারে কি? আইডেন্টিটি হাইড করে কেউ রাইট ভায়োলেশনের কেস করতে পারে কি? ভাইয়া এটা
আই হ্যাভ টু চেক অ্যান্ড গেট ব্যাক টু ইউ। এটা দুইটা ইয়েস অ্যান্ড নো অ্যান্সার দুইটাই আছে। সো কোন অ্যান্সারের কী জাস্টিফিকেশন সেটা আমি একটু পরে আমি আবার জানাবো আর কি। আমার এক্সাক্ট অ্যান্সারটা এই মুহূর্তে আমি এক্সাক্ট জাস্টিফিকেশনটা ভুলে গেছি। বাট থ্যাংক ইউ সো মাচ। যা কোয়েশ্চেন করেছেন যেগুলো আমি অ্যাড্রেস করতে পারিনি লাইভে, আমি অবশ্যই আপনাদের কোয়েশ্চেনগুলো পরবর্তীতে, এটা আজকে হয়তো সম্ভব হবে না, একটু বেশি রাত হয়ে গিয়েছে, বাট আমি আগামী 1-2 দিনের মধ্যে অবশ্যই সব কিছু অ্যাড্রেস করে দিব। পরবর্তীতে একটা সেশন অলরেডি প্ল্যানিংয়ে আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে পরিবেশ অধিকার বা পরিবেশ রক্ষা নিয়ে, এনভায়রনমেন্টাল রাইটস, এনভায়রনমেন্টাল লিটিগেশন কিভাবে ডেভেলপ করেছে এনভায়রনমেন্টাল রাইটস আন্ডার পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এবং তারপরে কিভাবে সেটা নিয়ে বিভিন্ন আইন হয়েছে, সেই বিষয়ে একটা সেশন পরবর্তীতে প্ল্যান্ড আছে, বাট সেটা দিন তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই এখানে কমেন্টে বলতে পারেন, আমাকে ইনবক্স করতে পারেন। আমি হয়তো একটু দেরি হবে অ্যান্সার দিতে, বাট আমি অবশ্যই অ্যান্সার করব। থ্যাংক ইউ টু এভরিওয়ান ফর লিসেনিং। অনেকক্ষণ হয়ে গিয়েছে, আইনের আলাপ অনেক সময় একটু বোরিং হয়ে যায়, আমি জানি। আমাদের নিজেদেরও এরকম আইনের ক্লাসগুলো মাঝে মাঝে মনে হয় 1.5 ঘন্টা 2 ঘন্টা ব্যাপী ক্লাসগুলো করতে একসময় বোর্ড ফিল করি, বাট আইন জিনিসটা খুব ইন্টারেস্টিং। আমাদের যে কীভাবে কতভাবে আমাদের রাইট ডেইলি ভায়োলেট হতে থাকে। আপনি যে ফেসবুকে লগ ইন করলেন, এটাতেও যে আপনার প্রাইভেসির কতগুলো রাইট অলরেডি ভায়োলেট হয়েছে আপনি জানেনও না, কিন্তু আপনার যে রাইট ভায়োলেট হয়েছে এটা সত্যি। এই বিষয়গুলো আসলে আমাদের আইন আমাদের ভাবতে শেখায়। আশা করি আমরা সবাই এই বিষয়গুলো নিয়ে পরবর্তীকালে ভাববো এবং সবাই সোচ্চার হব, কারণ আমাদের সবার আন্ডার আর্টিকেল 39 রাইট টু ফ্রিডম অফ থট, কনসিয়েন্স অ্যান্ড স্পিচ আছে, সেই রাইটটা এখনও খর্ব হয়নি, সেটা আমাদের মাথায় রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম সেই রাইটের কিছু এক্সেপশনসও আছে। কারো সাথে আমরা অ্যাজ আই সেড ইনসাইটিং অফেন্স বা উত্তেজনামূলক কোনো কথা বলে কোনো একটা পার্টিকুলার জনগোষ্ঠীকে উত্তেজিত করে দিতে পারবো না, আমরা সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। আমি চলে যাওয়ার আগে জাস্ট একটা কথা বলে যাব, আমরা যেহেতু ফেসবুককে সোশ্যাল মিডিয়া হিসেবে ব্যবহার করি, করোনাকালে আমরা প্লিজ এমন কোনো কন্টেন্ট শেয়ার করব না যা করে আমরা ফলস ইনফরমেশন স্প্রেড করতে পারি। এটা তো একটা অফেন্স, অ্যান্ড 2 তো এটা মানুষের কোনো উপকারে আসে না। আমরা সবাই আশা করবো যারা ফেসবুকে আছি আমরা একটু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাব আমরা। ইয়াসিন ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ডিসকাসিং দিস অ্যান্ড ফর লেটিং মি টেক দিস সেশন। ফিউচারে অবশ্যই আরও যদি আপনারা চান আমি অবশ্যই আরও সেশন নিব। সকলকে ধন্যবাদ জানিয়ে, মাহে রমজানের শুভেচ্ছা মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ স্টে হোম, স্টে সেফ অ্যান্ড প্র্যাকটিস সোশ্যাল ডিস্টেন্সিং। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।